তার মানে তুই সবকিছু বুঝে শুনে প্ল্যান করেছিস? আমি এটাও জানতাম না যে তোমার বিয়ে, কিন্তু এই বিয়েতে যে এত ঝামেলা হলো, এত কিছু হলো, তার জন্য তুমি নিজেই দায়ী। অমানুষের বাচ্চা, তোর জন্মের ঠিক নেই, আর তুই বলিস আমার দোষ? তুই হলি বখাটে, তোর বদনজর আমি বুঝে গেছিলাম, তাই প্ল্যান করেছিলাম প্রেমের অভিনয় করব। তুই আমাকে ভার্সিটিতে দিয়ে আসবি, নিয়ে আসবি, তাহলে অন্য কেউ ঝামেলা করবে না, আর তোর নজর থেকেও সেফ। কিন্তু তার জন্য তুই আমার এত বড় সর্বনাশ করলি, আমাকে কলঙ্কিত করলি, আমার চরিত্রে দাগ লাগিয়ে দিলি। অমানুষের বাচ্চা, তোর কিসের যোগ্যতা? তুই আমাদের বাড়ির কাজের লোকেরও যোগ্য না, আবার সামনে আসলে নারী নির্যাতনের মামলা করে জেলে ভরবো। আমি ইমরান, 6 বছরের গোপন যুদ্ধ শেষে সদ্য ডাক্তারি পড়া শেষ করেছি। এখন অপেক্ষা একটা ভালো মেডিকেল পোস্টের। কিন্তু আমার বাড়িতে কেউ জানে না আমি ডাক্তারি পড়েছি। শুধু একজন জানে, আমার বন্ধু রাফি। পরিবারের সবার ধারণা আমি 6 বছর ধরে বসে বসে খাচ্ছি, অকর্মা, অপদার্থ, বোঝা, এলাকার বকাটে। আমরা 3 ভাই, আমি সবার ছোট। বাকি 2 ভাই ইমাম ও ঈশান। বাবার একসময় মুদি দোকান ছিল। আমি জন্মানোর পর থেকে ব্যবসায়ী পড়ে যায়, বাবার সব কিছু শেষ হয়ে যায়। এখন বাবা একটা কোম্পানিতে দারোয়ানের চাকরি করে, তাই এই সংসারের চোখে আমি অলক্ষী। শুধু মা ছাড়া সবাই বিশ্বাস করে যে আমার কারণেই সংসারের পতন। আমার জন্য আলাদা থালা, সবার খাওয়া শেষে যদি কিছু বেঁচে যায় তবে সেটাই আমার প্রাপ্য, সেটাই আমার খাবার। আর আয়রা, 6 মাস আগে তাকে প্রথম দেখি। তার নাম আয়রা তাবাসসুম। প্রথম দেখাতে আমি বুঝেছিলাম কিছু একটা হয়ে গেছে। তার চোখের দিকে তাকালে মনে হতো গভীর নীল সমুদ্রে ডুবে যাচ্ছি। তার হাঁটার ভঙ্গি, চুলের হালকা ওড়াউড়ি, সব যেন অদ্ভুত মায়াবী। আমি প্রতিদিন দূর থেকে তাকিয়ে থাকতাম। এলাকায় আমার বদনাম আছে, সবাই আমাকে বকাটে ভাবে, কিন্তু কেউ জানে না রাতের পর রাত টিউশনি করে আমি নিজের পড়ার খরচ চালিয়েছি। কেউ জানে না অন্ধকারে বসে আমি মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন দেখি। প্রতিদিন আমি লুকিয়ে লুকিয়ে আয়রাকে দেখি। একদিন আয়রা নিজে এসে দাঁড়ালো সামনে। এই যে মিস্টার, প্রতিদিন এভাবে তাকিয়ে থাকেন কেন? প্রথমে গলা শুকিয়ে গিয়েছিল, তারপর নিজেকে সামলে বলেছিলাম, আপনাকে আমার খুব পছন্দ। বলতে গেলে লাভ এট ফার্স্ট সাইট। সে চোখ কুঁচকে বলেছিল, টাইম পাস নাকি বিয়ের ইচ্ছা? জীবনে প্রথম কাউকে পছন্দ করলাম, বিয়ে করব বলেই। কাল জানাবো। সেদিন আমার মনে হয়েছিল পৃথিবীটা আমার হয়ে গেছে। সেদিন বাড়ি ফিরে আনন্দে পানি খাওয়ার সময় গ্লাস ফেলে দিয়েছিলাম। গ্লাস ভেঙে যেতেই বড়ভাবে এসে 2টা কষিয়ে চড় দিলেন। এত বড় দামড়া হয়ে বসে বসে খাস, আবার জিনিস ভাঙিস? আমি চুপ করেছিলাম, কারণ এর চেয়ে বড় অপমান আমি এর আগে অনেক সহ্য করেছি। মেজো ভাইয়ের মেয়ের নামকরণের দিন আমি মেহমানদের সাথে খেতে বসেছিলাম। হঠাৎ 2 ভাবি এসে প্লেট কেড়ে নিয়ে সবার সামনে জুতো দিয়ে মেরেছিল। বাড়ির এতগুলো মেহমানের সামনে বাড়ির ছোট ছেলেকে জুতা দিয়ে মেরেছে। কেউ আসেনি প্রতিবাদ করতে। পরদিন সকালে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আয়রা এলো। আমারও তোমাকে পছন্দ, কিন্তু সম্পর্কের কথা কাউকে জানাবে না। আমাকে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করবে, যেন কেউ বুঝতে না পারে। আমি রাজি হয়েছিলাম, আর সে বলেছিল, তোমার এই বখাটে ভাব বাদ দিতে হবে, চাকরি করতে হবে। তোমার জন্য সব করব। তার ভালোবাসা ছিল আমার বেঁচে থাকার অক্সিজেন। মনে হলো এই প্রথম কেউ আমার জীবনে আসলো যে সত্যি সত্যি আমার আপনজন। একদিন বাড়িতে টাকা হারালো। বড় ভাই ইমাম আর মেজো ভাই ঈশান আমাকে ধরে মারতে মারতে বলে, ঘরে বসে চোর পালতেছি, বল টাকা কোথায়? ভাবিরা ফাঁকে ফাঁকে চর মারল। এলো পাথারি মারতে থাকে, যেন আর সুযোগ হলো আমাকে মারার। মা এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল, বাবা পত্রিকা উল্টাচ্ছিলেন, যেন বাড়িতে কিছুই হয়নি। আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তাদের মারের দাগ নেই। তবু আমি সহ্য করেছি। পরিবারের এত তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অত্যাচারের মাঝে আয়রা ছিল আমার এক টুকরো শান্তি, সুখ। সেদিন ছিল ভালোবাসা দিবস। বিশ্ববিদ্যালয়ের মাঠ ভরে গেছে লাল গোলাপে। আমি একটা লাল গোলাপ কিনলাম। আজ লুকিয়ে লুকিয়ে নয়, খোলাখুলি বলবো। মাঠের মাঝখানে আয়রাকে পেলাম। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। আয়রা, আমি জানি আমি নিখুঁত নই। আমার নামের পাশে এখনো কোনো চাকরির ট্যাগ নেই। আমার পরিবারের চোখে আমি বোঝা, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, একদিন আমি এমন জায়গায় দাঁড়াবো যেখানে তোমাকে নিয়ে গর্ব করতে পারবো। আমি তোমাকে শুধু আজকের জন্য চাই না, আমি চাই যখন নিজের একটা ছোট্ট ঘর বানাবো, সেই ঘরের প্রথম আলো তুমি হও। তুমি কি আমার হবে? শুধু প্রেমিকা না, আমার ভবিষ্যৎ, আমার ঘর, আমার সাহস। চারপাশে ফিসফাস, কেউ মোবাইলে ভিডিও তুলছে। আমি ভেবেছিলাম সে হাসবে, সে ফুলটা নিয়ে আমার মুখে ছুঁড়ে মারল। আর তারপর, অমানুষের বাচ্চা, তোর কিসের যোগ্যতা তুই আমাকে প্রপোজ করিস?
তুই আমাদের বাড়ির কাজের লোকেরও যোগ্য না, আবার সামনে আসলে নারী নির্যাতনের মামলা করে জেলে ভরবো। মাঠ নিস্তব্ধ, সবার চোখ আমার দিকে। আমি বুঝলাম না কোথায় ভুল করলাম। এই হলো কাহিনী। এবার বর্তমান। সেদিনের পর আমি ভেঙে পড়লাম। মদের বোতল হলো সঙ্গী। পরিবারের অপমান আমাকে এতটা কষ্ট দেয়নি, কিন্তু আয়রার কথাগুলো বুক চিরে বসে রইল। একদিন নেশা করে বাড়ি ফিরতেই বাবার সামনে পড়লাম। 2টা থাপ্পড়। আজ আমার অফিসের মালিকের ছেলের বিয়ে, তোকে নিয়ে গিয়ে পিয়নের চাকরি চাইব, আর তুই মদ খেয়ে আসলি। তোমরা রেডি হও, আমি ওকে তৈরি করে আনছি। বাবার কাছে আমি শূন্য, কারণ আমি টাকা আনি না। বড় ভাই ইমাম, মেজ ভাই ঈশান, তারা টাকা আনে, তাই তারা সম্মান পায়। আমি আমি এই সংসারের বোঝা। মদের ঝাঁজ তখনও মাথার ভেতর কাঁপন তুলছে। চোখ দুটো ভারী, দৃষ্টি কুয়াশায় ঢেকে আছে। মনে হচ্ছিল একটু শুয়ে পড়তে পারলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ যেতে হবে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি গেটের সামনে দাঁড়াতেই চোখ পড়ল বড় অক্ষরে লেখা আহসান হাবিব অ্যান্ড মৌ খান। ঝলমলে লাইট, ফুলের মালা, অতিথিদের ভিড়, সব মিলিয়ে জমজমাট আয়োজন। কিন্তু আমার মাথার ভেতর তখনও ঝিমুনি। মনে হচ্ছিল এখান থেকে কোনো একটা ফাঁক পেলেই শরীরকে একটু ঘুমিয়ে নেব। ভেতরে ঢুকতেই বাবা কানে কানে বললেন, এখানে থাক, স্যার একটু ফ্রি হলেই তোকে নিয়ে কথা বলবো। কথাটা শুনে বুকের ভিতর কেমন যেন মোচড় দিল। আমি শুধু মাথা নাড়লাম। বাবা চলে যেতে আমি চারদিকে তাকাতে লাগলাম। একটা ফাঁকা রুম দরকার। মাত্র 2 ঘন্টা ঘুমালে কেউ বুঝবে না। একজনকে জিজ্ঞাসা করলাম গেস্ট রুম কোনটা। সে হাত তুলে একটা করিডোর দেখিয়ে দিল। আমি ডলতে ডলতে সেই রুমে ঢুকে পড়লাম। দরজা হাত খোলা, ভেতরে নরম বিছানা। আর কিছু না ভেবেই সোজা শুয়ে পড়লাম। আমি জানতাম না এই রুমটাই কোণের রুম, আর সে বাথরুমে ছিল। হঠাৎ কারো চিৎকারে ঘুম ভাঙলো। এই মেয়ে তার বয়ফ্রেন্ড এনে রুমে ফষ্টি নষ্টি করছে। দেখুন, লোকটা এখনো রুমে ঘুমোচ্ছে, আর মেয়ের গায়ে তোয়ালে ছাড়া কিছু নেই। কথাগুলো যেন দূর থেকে ভেসে আসছিল। আমি তখন আধ ঘুমে, বুঝতে পারছি না কি হচ্ছে। মেয়েটার মুখ আমি দেখছি না। আমি তখনও বিছানায় শুয়ে। মেয়েটা কাবা গলায় বলল, প্লিজ আমার কথা শুনুন। আমি বাথরুমে ছিলাম, গোসল করে তোয়ালা গায়ে বাহির হয়ে আপনাকে ও লোকটাকে দেখলাম। এই লোক কখন এসে শুয়েছে আমি জানি না। সাথে সাথে একটা চরের শব্দ। বাজে মেয়ে, আজকে বিয়ে আর তুই এসব করছিস? এরপর আর সময় লাগলো না। একটা যুবক ছুটে এসে আমার কলার ধরে টেনে তুললো। চোখে তার আগুন। এলোপাথালি মারতে মারতে আমাকে টেনে নিয়ে গেল সবার সামনে। হলঘরের মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হলো আমাকে। চারপাশে শত শত চোখ। বরের বাবা উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার আনিস খান, আমরা আপনার মেয়েকে আমাদের ছেলের বউ হিসাবে নিয়ে যাব না। কনের বাবা কাপা গলায় বলল, প্লিজ ভাই সাহেব, আমাদের কতদিনের ব্যবসায়িক সম্পর্ক। ব্যবসায়িক সম্পর্ক আছে বলেই কি এমন বাজারি মেয়েকে ঘরে তুলবো? কথাটা যেন ছুরি হয়ে বাতাসে ছিঁড়ে গেল। বরপক্ষ চলে গেল। লাইটগুলো তখনও জ্বলছে, কিন্তু আনন্দ নিভে গেছে। হঠাৎ এক গর্জন। এই ছেলে, তোমার নাম কি? মা বাবা কোথায়? ইমরান আহমেদ। ইশারায় বাবাকে দেখালাম। সেই বৃদ্ধ মানুষটি আসাদুল খান, তার চোখে আগুন। তিনি বাবার দিকে তাকিয়ে বললেন, আপনার ছেলে আর আমার নাতনি যা করেছে দেখলেন তো? এখন আপনার ছেলেকে আমার নাতনিকে বিয়ে করাতে হবে। আমার বাবা একটু দেরি করলেন না। এটা আপনাদের বিষয়। এই মুহূর্তে আমি এই ছেলেকে ত্যায্যপুত্র করলাম। আমার বাড়িতে ওর আর ওর বউয়ের কোনো জায়গা নেই। কথাটা বলে তিনি চলে গেলেন। মা পিছন ফিরে ফিরে তাকাচ্ছিলেন, চোখে অশ্রু। আমি দাঁড়িয়ে রইলাম নিঃস্ব, এক মুহূর্তে পরিবারহীন। কনের বাবা আনিস খান হতাশ কণ্ঠে বললেন, বাবা, এমন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে সম্ভব? ঘর নেই, ঠিকানা নেই, না আজ পারিবারিক শিক্ষা। কেউ সাহস করে কিচ্ছু বলছে না। আবারও গর্জে উঠলেন আসাদুল খান। চুপ, সবাই চুপ। এই মেয়ের কীর্তি সবাই দেখেছে। এখন কে করবে ওকে বিয়ে? এই ছেলের সাথেই বিয়ে হবে, আর ছেলে ঘরজামাই হয়ে থাকবে। খানবাড়ির ঘরজামাই হওয়াও ওর ভাগ্যের ব্যাপার। কনে এবার কাঁদতে কাঁদতে বলল, দাদু আমি কিছু করিনি, প্লিজ বিশ্বাস করো। কিন্তু আসাদুল খান কোনো কিছুর অপেক্ষা না করে বলে, তুই আমাদের সম্মান নিয়ে খেলেছিস? এই খানবাড়ির দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস নেই, সেখানে আজ আমাদের চোখে চোখ রেখে কথা বলে গিয়েছে। দাদু প্লিজ আমার কথা শোনো। আমি তখন আধো নেশায়, মুখে কথাই আসছে না। ঘটনা যেন সিনেমার দৃশ্য, আমি শুধু চরিত্র। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। কিভাবে কখন কার নির্দেশে সব কিছু ঝাপসা। শেষমেশ বিয়ে হয়ে গেল। 4-5 ঘন্টা পরে যখন নেশা পুরো কেটে গেল, তখন একে একে সব মনে পড়ল। আমার জন্য একটা মেয়ের বিয়ে ভেঙেছে, তার জীবনে কলঙ্ক লেগেছে,
সে এখন আমার স্ত্রী আর আমি এই বাড়ির ঘর জামাই। কিন্তু মেয়েটার মুখ তো ভালো করে দেখলামই না। সে কেমন, কালো, ফর্সা, সুন্দর, নাকি শারীরিক কোনো সমস্যা আছে? না হলে আমার মতো ছেলের সাথে এমন ঘরের মেয়ে? বুকের ভিতর অদ্ভুত কৌতূহল আর ভয় একসাথে কাঁপছে। একটু পর একটা কিশোরী মেয়ে এসে বলল, আমার সাথে আসুন। আমি নিঃশব্দে পিছনে চললাম। দীর্ঘ করিডোর পেরিয়ে সে একটা দরজার সামনে থামলো। এটা মৌ আপুর রুম। দাদু বলেছে তুমি এই রুমেই মৌ আপুর সাথে থাকবে। দরজাটা আধ খোলা, ভেতরে আলো জ্বলছে, নতুন বিছানা, ফুলের গন্ধ। আমি দরজার সামনে দাঁড়িয়ে, আমার হাত কাঁপছে। ভেতরে বসে আছে আমার অচেনা স্ত্রী। আর আজ রাতেই শুরু হবে এক অদ্ভুত অপ্রত্যাশিত সম্পর্কের প্রথম অধ্যায়। কিন্তু শরীরের ব্যথা, অনেক মার খেয়েছি। আমার মনে হয় জন্মই হয়েছে মার খাওয়ার জন্য। দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে ঢুকতে চমকে দাঁড়ালাম। রুম ভর্তি ফুলের গন্ধ, বিছানার উপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো, নরম আলোয় ঘরটা শান্ত, অথচ আমার বুকের ভিতর অদ্ভুত অস্থিরতা। জানালার পাশে দাঁড়িয়ে আছে আমার সদ্য বিয়ে করা বউ। চুল খোলা, লাল শাড়ির আঁচল কাঁধ বেয়ে নেমে এসেছে। সে কারোর সাথে ফোনে কথা বলছে, মুখটা বাইরে রাতের অন্ধকারের দিকে ঘোরানো। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। সে এখনও টের পায়নি যে আমি ঢুকেছি। তার কণ্ঠ ভেসে আসছে চাপা স্বরে। আমি বলেছি তো আমি কিছু করিনি, তুই বিশ্বাস কর। আমার বুকের ভেতর ধক করে উঠল। এই কণ্ঠ কোথায় যেন শুনেছি, খুব চেনা, খুবই পরিচিত। মাথার ভেতর জিম ধরা ক্লান্তি হঠাৎই কেটে যেতে লাগলো। আমি আরেকটু এগোলাম। সে আবার বলল, প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর। আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এই কণ্ঠ আমি চিনি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল আরেকবার সে কথা বলে সব পরিষ্কার হয়ে যাবে। তার কণ্ঠ আবারও কেঁপে উঠল। আমি এমন না, ছেলেটাকে আমি চিনি না, আমি এখনো তার চেহারাটা দেখি নাই। আমার মাথার ভেতর বজ্রপাতের মতো প্রশ্নটা ঘুরতে লাগলো, এটা কি সত্যি সেই কণ্ঠ? মো ফোনটা কেটে ধীরে ধীরে পেছনে ফেলল। আর ঠিক তখনই আমাদের চোখে চোখ পড়ল। সময় যেন থেমে গেছে। আমরা দুজনই স্থির, মুখে অবিশ্বাস, চোখে বিস্ময়। মো প্রথম কথা বলল, তুই এখানে কি করিস? আমি বড় কুচকে চারদিকে তাকালাম। তারপর আবার বললাম, এটা তো আমার স্ত্রীর রুম, তুমি এখানে কি করো? মৌ যেন বজ্রা হতো। তোর সাথে আমার বিয়ে হয়েছে? তোমার নাম তো আয়রা তাবাসসুম। মৌ কিভাবে? সে দাঁত চেপে বলল, আমার পুরো নাম আয়রা তাবাচ্ছুম মৌ খান। কিন্তু তুই, তার মানে তুই সবকিছু বুঝে শুনে প্ল্যান করেছিস? আমি এটাও জানতাম না যে তোমার বিয়ে, কিন্তু এই বিয়েতে যে এত ঝামেলা হলো, এত কিছু হলো, তার জন্য তুমি নিজেই দায়ী। মৌ যেন আগুন হয়ে উঠল। অমানুষের বাচ্চা, তোর জন্মের ঠিক নেই, আর তুই বলিস আমার দোষ? বল কি দোষ আমার? আমার বুকের ভেতর জমে থাকা ক্ষত হঠাৎই জ্বলে উঠল। আমরা দুজন রিলেশনে ছিলাম, তাই তোমাকে প্রপোজ করেছি। তাহলে পুরো ভার্সিটির সামনে আমাকে এভাবে অপমান করলে কেন? কারণটা কি? মৌ তীক্ষ্ণ হাসলো। তুই হলি বখাটে, তোর বদনজর আমি বুঝে গেছিলাম, তাই প্ল্যান করেছিলাম প্রেমের অভিনয় করব। তুই আমাকে ভার্সিটিতে দিয়ে আসবি, নিয়ে আসবি, তাহলে অন্য কেউ ঝামেলা করবে না, আর তোর নজর থেকেও সেফ। কিন্তু তার জন্য তুই আমার এত বড় সর্বনাশ করলি, আমাকে কলঙ্কিত করলি, আমার চরিত্রে দাগ লাগিয়ে দিলি। তোমার সেই অপমানের পর থেকে আমি ড্রিঙ্ক করতে শুরু করি। আর যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তাদের কোম্পানিতে আমার বাবা চাকরি করে, তাই এসেছিলাম। ড্রিঙ্ক করার কারণে মাথা ঝিমঝিম করছিল। একজনকে জিজ্ঞাসা করেছিলাম গেস্ট রুম কোথায়, সে ওই রুমটাই দেখিয়ে দেয়। মৌ চোখ সরু করে তাকালো। তুই যতই বলিস, আমি জানি তুই প্ল্যান করে করেছিস। এখন থেকে এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবি, আর আমি প্রতিনিয়ত তোর জীবন জাহান্নাম বানিয়ে ফেলবো। আমি এমনিতে অনেকদিন একটা জাহান্নামে ছিলাম, এখন আরেকটা জাহান্নামে। ভয় দেখিয়ে লাভ নেই। সে আরও ক্ষেপে উঠল। তোর কোনো যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর? অশিক্ষিত, জ্ঞাতহীন, তুই আমার পায়ের যোগ্যও না। তোর মতো ছেলের সাথে বিয়ে না দিয়ে দাদু আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে ভালো হতো। এই বলে সে বিছানার উপর থেকে একটা বালিশ তুলে আমার দিকে ছুঁড়ে মারল। চুপচাপ নিচে শুয়ে পড়, কোনো অধিকার দেখাতে আসবি না। তোর সবচেয়ে বড় শাস্তি, এত সুন্দর বউ পাশে আছে, তুই তাকে দেখবি কিন্তু স্পর্শ পর্যন্ত করতে পারবি না সারা জীবন। আমি নিচে পড়ে যাওয়া বালিশটা তুলে শান্তভাবে মেঝেতে বসে পড়লাম। ঠোঁটের কোণে হালকা হাসি। তার কথা, তার অপমান কিছুই আমাকে ভাঙতে পারলো না, কারণ আমি এর চেয়েও 1000 গুণ বেশি অপমান সহ্য করেছি নিজের বাড়িতেই, নিজের পরিবার আর আত্মীয় স্বজনের সামনেই। এই রাত আমার জন্য নতুন কিছু না, শুধু নতুন অপমানের সাক্ষী। মৌর আগে ফুসতে ফুসতে বিছানায় বসে রইল, আর আমি মেঝেতে শুয়ে ছাদের দিকে তাকালাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মেয়ের ভালোবাসা একসময় আমার স্বপ্ন ছিল, আর সে আমার স্ত্রী। কিন্তু আমাদের মাঝে দাঁড়িয়ে আছে অপমান, অবিশ্বাস
আর আগুন আর অহংকারের বিশাল দেয়াল। সকালটা শুরু হলো অস্বস্তিকর নীরবতায়। মুখ ঘুম ভাঙতেই প্রথমে ছাদের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ গত রাতে সব কিছু মনে পড়তেই তার চোখ কঠিন হয়ে উঠল। মেঝের দিকে তাকিয়ে দেখে আমি এখনো গভীর ঘুমে। ময়ের ভেতরে যেন আবার আগুন জ্বলে উঠল। মনে মনে বলল, তুই আমার জীবনে আমার চরিত্রের কলঙ্কের দাগ লাগিয়ে দিয়ে আরামে ঘুমাস? সে ঝট করে উঠে বাথরুমে চলে গেল। এক মগ ঠান্ডা পানি ভরে নিয়ে এলো। কোনো সতর্কতা ছাড়াই পানিটি সোজা আমার মুখে মেরে দিল। আমি ধরপড়ে উঠে বসলাম। কোন মানুষের বাচ্চার এই কাজটা করলো? কথা শেষ হতে না হতেই ময়ের হাতের চড় আমার গালে বসলো। তোর এত বড় সাহস, তুই আমাকে অমানুষের বাচ্চা বলিস? আমি চোখ মুছে বললাম, ডাকলেই তো পারতে, এইভাবে কেউ মুখে পানি ছুঁড়ে মারে? তুই আমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে আরামে ঘুমাস? আমি আর কিছু বললাম না, চুপচাপ উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এত অপমান আমার জীবনে নতুন কিছু না, তাই সহজেই অপমানগুলো হজম করতে পারি। দুজন ফ্রেশ হয়ে যখন হলরুমে এলাম, তখন সকালে নাস্তার আয়োজন চলছে। বড় টেবিলে সবাই বসে, মৌ মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে। ঠিক তখনই মৌয়ের ছোট বোন নিশু, চাচাতো বোন ঐশী আর খুশি বলে উঠল, দেখছো ঐশী আপু, এই বাড়ির চরিত্রহীন কন্যা তার ঘর জামাই নিয়ে নাস্তা করতে এসেছে। ঐশী ঠোঁট বাঁকিয়ে বলল, কি বলবো, লজ্জা শরম তো বাজারে বিক্রি করে এসেছে এই মেয়ে। আমার হাজবেন্ড ঘর জামাই হলে আমি লজ্জায় মুখ কাউকে দেখাতে পারতাম না। চারপাশে চাপা হাসি, তারপর অট্ট হাসি। ময়ের মাথা আরও নিচু হয়ে গেল, চোখের কোণে জল টলমল করছে। আমার গায়ে এসব কথা যেন লাগলো না, আমি তো অভ্যস্ত। কিন্তু আজ কেন যেন এই কথাগুলো ময়ের জন্য আমার ভেতরটাকে করে দিচ্ছে। খুশি আবারও বলল, আরে নিশু, এদের আবার লজ্জা আছে নাকি? এরা নির্লজ্জ বেহায়া। ঠিক তখনই তাদের ফুফাতো ভাই ইমন এসে যোগ দিল। ছেলেরা তো সুযোগ খুঁজে এনজয় করতে, কিন্তু মেয়েরা কিভাবে নিজেকে বিলিয়ে দেয় সেটাই আসল প্রশ্ন। আবারও হাসি, এবার আরও জোরে। নিশু এবার সরাসরি বলে উঠল, এই বাড়ির নির্লজ্জ মেয়েটা প্রেম করলো তো একটা অশিক্ষিত ফকিনেমার্কা ছেলের সাথে, পুরো বংশের মুখে চুনকালি মেরে দিল। নিজের ছোট বোন নিজের কাজিনদের মুখে এমন কথা, ময়ের বুকের ভেতরটায় ফেটে যাচ্ছিল। এত অপমান সে জীবনেও পায়নি। এক মুহূর্তের জন্য মনে হলো, যদি আত্মহত্যা পাপ না হতো। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমি অসহায়। এই বাড়িতে আমার কোনো অবস্থান নেই, কিন্তু আজ আমার নিজের অপমানের চেয়ে বেশি কষ্ট হচ্ছে ময়ের অপমানে। কেন আমি নিজেও বুঝতে পারছি না। মৌ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, নাস্তার টেবিলে আর বসলো না। আমি একবার কারো দিকে না তাকিয়ে পেছন পেছন হাঁটতে লাগলাম। দুজনেই চুপচাপ নিজেদের রুমে ফিরে গেলাম। দরজা বন্ধ হতেই বাইরে হাসির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ভেতরে শুধু নীরবতা। দুই মানুষ, একটা ভুল বোঝাবুঝির বিয়ে, আর চারপাশ অবিরাম অপমানের দেয়াল। কিন্তু আজ প্রথমবার আমার মনে প্রশ্ন জাগলো, আমি কি শুধু নিজের জন্য লড়ব, নাকি এই মেয়েটার জন্য? রুমে ফিরে দরজা বন্ধ হতেই মৌ বিছানার ধারে বসে পড়ল। দু হাতে মাথা চেপে ধরে আছে, চুল এলোমেলো, চোখ লাল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, মুখে কোনো কথা নেই। হঠাৎ মৌ মাথা তুলে তাকালো। এখন তুই খুশি তো? ভার্সিটির মাঠে তোকে অপমান করেছিলাম, তাই এখন সারা জীবনের বদলা নিলি? কথাগুলো বিষের মতো বেরিয়ে এলো। আয়রা, সত্যি বলছি, আমি জানতাম না এটা তোমাদের বাড়ি, আর এটা যে তোমার বিয়ে সেটাও জানতাম না। মৌ তীক্ষ্ণ চোখে তাকালো। এখন জানলে কি হবে? তুই তো এখন খুশি। আমি মাথা নাড়লাম। নিজে তোমার অপমান হয়নি আয়রা, আমার স্ত্রীর অপমান হয়েছে। কথাটা শুনে মৌ থমকে গেল। চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। মৌ উঠে দরজা খুলল। দরজার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা আনিস খান। তিনি ভেতরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, এমন একটা অশিক্ষিত কেতহীন নিচু জাতের ছেলের সাথে আমাদের মান সম্মান সব শেষ করে দিলে। মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আনিস খান এবার আমার দিকে তাকালেন, দৃষ্টিতে অবজ্ঞা। শোনো ছেলে, এখন থেকে তুমি এই বাড়ির সব কাজ করবে, বাগানে পানি দেওয়া, গাড়ি পরিষ্কার করা, বাজার করা, এইসব এতেই হবে। কথাগুলো ছুড়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই রুমে ভারী নীরবতা নেমে এলো। মৌ তিক্ত হেসে বলল, দেখলি, নিজের বাবা পর্যন্ত অপমান করছে। বাবা তোকে কাজ দেয়নি, আমাকে বুঝিয়ে দিল আমার স্বামী এই বাড়ির কাজের লোক। এখানে আমি বা কি করব? মৌ তাকালো আমার দিকে। তোর বাবা তো তোকে ত্যায্যপুত্র করে দিয়েছে। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বললাম, তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো। মৌ হালকা হেসে ফেললো, কিন্তু সেই হাসিতেও ব্যথা। কিভাবে বল? সবাই জানে আমি চরিত্রহীন। এখন ডিভোর্স মানে আগুনে ঘি ঢালা। তখন বলবে ছেলেও ছেড়ে গেছে, এই মেয়ের চরিত্র আসলেই ভালো না। রুমের ভেতর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
দুজন মানুষ, দুজনের পরিবারই আমাদের ত্যাগ করেছে। একজন অপমানিত কন্যা আর একজন অবাঞ্ছিত জামাই। মৌ ধীরে ধীরে বলল, এই বিয়ে আমাদের কারোর জন্য শাস্তি ছাড়া কিচ্ছু না। আমি জানালার দিকে তাকালাম, হয়তো শাস্তি নয়তো পরীক্ষা। মৌ তাকালো আমার দিকে, প্রথমবারের মতো তার চোখে নিচোখ রাগ না, একটু প্রশ্ন। আর নীরবতার ভেতর অদৃশ্যভাবে শুরু হলো এক অদ্ভুত সহাবস্থানের গল্প। কিছুক্ষণ পর দরজা খুলে একজন কাজের লোক ভেতরে ঢুকলো, তার হাতে ট্রে, নাস্তা সাজানো। তার পেছন পেছন ধীরে রুমে প্রবেশ করলেন আসাদুল খান। কাজের লোক নাস্তা টেবিলে রেখে বেরিয়ে গেল। আসাদুল খান গম্ভীর কণ্ঠে বললেন, মৌ, নে, দুজন নাস্তা করে নে। রাগ করে লাভ নেই, এই অপমান তোর প্রাপ্য ছিল। মৌ যেন বিশ্বাসই করতে পারছিল না। দাদু, তুমিও এমন বলছো? আমি সত্যি বলছি, আমি ওকে চিনি না, এমন কিচ্ছু করিনি। বৃদ্ধের চোখ কঠিন হয়ে উঠল। দাদু ভাই, তোর কি মনে হয় আমি এমনি এমনি লোকের কথায় আমার নাতনির বিয়ে এমন থার্ড ক্লাস অশিক্ষিত কেতের ছেলের সাথে দিয়ে দেব? মৌয়ের চোখ বড় হয়ে গেল। তার মানে কি দাদু? আসাদুল খান ধীরে ধীরে বললেন, চুল দাড়ি পেকে গেছে এমনি এমনি না। তুই এই ছেলের সাথে নিয়মিত ভার্সিটি যাওয়া আশা করিস, আমি নিজ চোখে দেখেছি। তোকে যদি টাকা খরচ করে ভালো পরিবারে বিয়ে দিতাম, তারপর তুই এই ছেলের সাথে ফষ্টি নষ্টি করতিস, তাহলে কি হতো? তাই আগেই এই ছেলের সাথে বিয়ে দিলাম। আমার বয়সী কেউ খানবাড়ির দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি, আর তোর জন্য লোকজন চোখে চোখ রেখে কথা শুনিয়ে গেল। কথাগুলো শেষ করে তিনি বেরিয়ে গেলেন। রুমে এখন নীরবতা। মৌ মাথা নিচু করে বসে রইল। তার বলার মতো কিচ্ছু নেই। হয়তো সত্যি এই পরিস্থিতির বিশ্বে নিজেই বপন করেছিল। আসাদুল খান চলে যাওয়ার পর আমি বললাম, কি আয়রা, এখন প্রমাণ হলো তোমার জন্য এত সমস্যা? হ্যাঁ, এখানে আমারও দোষ আছে, তেমন তোমারও। মৌ কোনো জবাব দিল না। মনে হচ্ছিল কেউ যেন তার মুখ চেপে ধরেছে। ভেতরে ভেতরে সে ভাবছে, এখন আমি কি করব? ডিভোর্সও নিতে পারবো না। পরিবার, আত্মীয় স্বজন সবাই তো আমাকে চরিত্রহীন ভাবে। ঠিক তখনই আমি বললাম, কি হলো মিসেস আয়রা? ও সরি মৌ, কিছু বলো। মৌ নিঃশ্বাস ফেলে বলল, সবাই যখন অপমান করছে তুমিও করো, আমার কিছু বলার নেই, কিন্তু আমার অপরাধ কি বলবে? আমি কিছুক্ষণ চুপ থেকে আবারও বললাম, তোমার সবচেয়ে বড় অপরাধ, তুমি আমার মন নিয়ে খেলেছ। দ্বিতীয় অপরাধ, ভার্সিটিতে সবার সামনে আমাকে থাপ্পড় দিয়ে অপমান করেছ। তুমি চাইলে বুঝিয়ে না করে দিতে পারতে। হ্যাঁ, আমার চলাফেরা বকাটে টাইপের হতে পারে, কিন্তু আমি নারীদের সম্মান করতে জানি। কথাগুলো বলেই আমি উঠে বেলকনিতে চলে গেলাম। বাইরে সকালে রোদ, আর আমার ভেতরটা শুধু অন্ধকার। আর মৌ, সে চুপচাপ বসে আছে। দাদার কথা তাকে ভেঙে দিয়েছে। তার অহংকার, তার সামাজিক অবস্থান, সব কিছু মিলে সে এখনো মানতে পারছে না যে এই ছেলেটাই তার স্বামী। তার চোখে আমি এখন অশিক্ষিত, নিচু পরিবারের ছেলে। কিন্তু এ বাড়ির কেউই জানে না যে ছেলেটাকে তারা কাজের লোক বানাতে চাইছে, যাকে অশিক্ষিত বলে অপমান করছে, সে আসলে উচ্চশিক্ষিত। একদিন যখন সত্যিটা সামনে আসবে, সেদিন সবাই জানবে যে আমি কে। সেদিন হয়তো এই বাড়ির অনেকেই লজ্জায় মাথা তুলতে কষ্ট হবে। আর সেদিনের সম্পর্কের সমীকরণ বদলাবে কিনা তার সময়ই বলবে। অন্যদিকে আমাদের বাড়িতে যেন উৎসবের আমেজ। আমার দুই ভাই আর দুই ভাবির মুখে চাপা তৃপ্তির হাসি। বড় ভাবি ঠোঁট বাঁকিয়ে বলল, এখন ঝামেলা শেষ, এই বাড়িটা এখন তোমরা দুজনের। মেজো ভাবি এসে ওঠে, ঠিক বলছো। অনেক ছেঁচড়া ছিল, এত অত্যাচার নির্যাতন করার পরও বাড়ি ছাড়ে না। কথা শেষ হতে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। হাসির মধ্যে লুকানো স্বস্তি, বিদ্বেষ আর স্বার্থের গন্ধ স্পষ্ট। অন্যদিকে ঐশী মনে মনে জ্বলছে। ময়ের রূপের সামনে এই খানবাড়ির অন্য মেয়েরা যেন মলিন, সেই ঈর্ষাই তাকে করে করে খাচ্ছে। বাবার বাড়িতে এসেছে ময়ের বিয়ে উপলক্ষে, কিন্তু তার চোখে আনন্দ নেই। আছে সুযোগ, মৌকে তুচ্ছতাচ্ছিল্য করা, অপমান করা। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই ঐশী তার স্বামী আর ননদকে নিয়ে হাজির হয় খানবাড়িতে। সাথে এসেছে নিশু, খুশি আর ইমনও। সবাই মিলে সরাসরি ঢুকে পড়ে ময়ের রুমে। গায়ে পড়ে অপমান করার এক নিখুঁত আয়োজন। রুমে ঢুকে ঐশী বলে, মৌ, কই তুই? আমার স্বামী আর ননদ এসেছে তোর জামাইকে দেখতে। মৌ চমকে উঠে দাঁড়ায়, তার গলায় কাঁপন। ঐশী, আমার হাজবেন্ড এমন কেউ না যে তাকে দেখতে হবে। তখন ছোট বোন নিশু ঠোঁট বাঁকিয়ে বলে, আরে আপু, তোর জামাইয়ের মধ্যে এমন কি আছে যার জন্য এই বাড়ির এত সুন্দরী মেয়ে সব কিছু বিলিয়ে দেয়? তা দেখতে আসছি। নিজের আপন বোনের মুখে এমন কথা শুনে ময়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মনে হয় যেন কাটা গায়ে লবণ ছিটানো হলো। ঐশীর স্বামী আমার দিকে তাকিয়ে বলে, ও তুমি সেই ছেলে, দেখতে তো হ্যান্ডসাম আছো, লেখাপড়া কত দূর?
খুশি সঙ্গে সঙ্গে বলে ওঠে, আরে দুলা ভাই, কি বলেন? একেবারে অশিক্ষিত খ্যাত, থার্ড ক্লাস পরিবারের। ঐশী স্বামী এসে বলে, তাহলে একটা কাজ করতে পারো, আমাদের একটা হাসপাতাল আছে, সেখানে দারোয়ান হিসেবে জয়েন করতে পারো। কথা শেষ হতেই রুমে ভরে যায় অট্টহাসিতে। হাসির শব্দ যেন দেয়ালে ধাক্কা খেয়ে আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। মৌ লজ্জায় মাথা তুলতে পারে না, তার চোখে জল জমে, কিন্তু সে সবার সামনে কান্না আটকানোর চেষ্টা করে। এক এক করে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই মৌ আর নিজেকে সামলে রাখতে পারে না, হু হু করে কেঁদে দেয়। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, আমার চোখের কোণে জমে থাকা জল নীরবে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো প্রতিবাদ করিনি। মৌ কান্না জড়িত কণ্ঠে বলল, দেখেছ এভাবে কেমনে আমি জীবন পার করব বলো? রুমের ভেতর আবারও নীরবতা নেমে আসে। অপমানের ভার যেন দুজনের মাঝখানে পাথরের দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। মৌ কাঁদতে কাঁদতে বলে, দেখলে তো, ওরা সবাই রীতিমতো আমাকে নিয়ে মজা নিচ্ছে। আমি রুমের এক কোণে চুপচাপ বসে আছি। সবার অপমান থেকে বাঁচতে আমি বাইরে যাচ্ছি না, যেন এই চার দেয়ালের ভেতরেই নিজেকে আড়াল করে রাখতে চাইছি। আবারও দরজায় টোকা পড়ে। মৌ প্রথমে খুলতে চায় না, বাইরে থেকে আওয়াজ আসে, মৌ, আমি কোহিনূর, দরজা খোল। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মৌ দরজা খুলে দেয়। কোহিনূর ভিতরে ঢুকে বলে, বান্ধবী সরি, মায়ের অবস্থা খুব খারাপ ছিল, তাই তোর বিয়েতে আসতে পারিনি। মৌ মলিন মুখে বলে, এসে কি লাভ হতো? আমার সব স্বপ্ন শেষ। সবার চোখে আমি এখন নির্লজ্জ চরিত্রহীন। কোহিনূর অবাক হয়ে বলল, এইসব কি বলছিস? কি হয়েছে খুলে বল। মৌ সবকিছু খুলে বলে, বিয়ের ঘটনা, অপমান, হাসাহাসি, তুচ্ছতাচ্ছিল্য, সব সব শুনে কোহিনূর বলে, তার মানে ওই বখাটে ইমরান ভার্সিটির মাঠে জায়গায় তুই থাপ্পড় মেরেছিলি? এই সময় আমি বারান্দা থেকে রুমের ভেতরে এলাম। সেই বখাটে ইমরান। কথাটা বলে সরাসরি ওয়াশরুমে চলে যায়। কোহিনূর হালকা এসে বলে, তো মৌ, তুই তো যার সাথে প্রেমের অভিনয় করলি তাকেই বিয়ে করলি, আর যাকে সত্যি সত্যি ভালোবাসিস তাকে তো এখনো চোখেও দেখিস না, তার আশা ছেড়েই দে। মৌ বিরক্ত হয়ে বলল, আরে আমি কবে বলেছি আমি ওকে সত্যি ভালোবাসি? সে একজন রাইটার, তার গল্প আমার খুব পছন্দ, আমি তার লেখার প্রেমে পড়েছি। হ্যাঁ, সুযোগ হলে হয়তো বিয়ে করতাম। ঠিক তখনই পেছন থেকে আমি বললাম, তো তোমার সেই লেখকের নাম কি, আর পেজ আইডির নাম? মৌ বিরক্তি স্বরে বলে, এসব দিয়ে তুমি কি করবে? কোহিনূর হুট করে বলে ফেলে, নাম ইমরান, আপনার নামের সাথে মিল আছে, পেজের নাম গল্পের শহরে তুমি আমি। মৌ সঙ্গে সঙ্গে কোহিনূরকে ধমক দেয়, এই, তুই ওকে এসব কেন বলছিস? সে কি বুঝে গল্প কি, ফিলিংস কি, ভালোবাসা মানে কি? অশিক্ষিত গেও ভূত। কথাগুলো বাতাসে ছুরি হয়ে ঝুলে থাকে। কোহিনূর গম্ভীর হয়ে বলে, তুই যদি তোর স্বামীকেই অপমান করিস তাহলে অন্যরা তোদের অপমান করার আরও সুযোগ পাবে, পারলে ওকে তৈরি করে নে। মৌ তার ছেলের হাসি হেসে বলে, যদি কিছুটা লেখাপড়া থাকতো তাহলে চেষ্টা করতাম। দরজার পাশে দাঁড়িয়ে আমি সব শুনছি। আমার চোখে আবারও সেই নিঃশব্দ ব্যথা, কিন্তু এবার আমার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে, যেন কেউ অন্ধকার আগুনের স্ফুলিঙ্গ ঝুলিয়ে রেখেছে। কারণ মৌ জানে না যে অশিক্ষিত গেয়ভূত বলে অপমান করছে সেই মানুষটাই হয়তো তার প্রিয় লেখক। মৌ ঠোঁট কামড়ে বলে, আর আমি এমনিতেই ওকে দু চোখে সহ্য করতে পারি না, সেখানে কিভাবে সংসার করব? কোহিনূর একটু চুপ থেকে নরম গলায় বলে, দেখ মৌ, আমি কখনো তোকে ডিভোর্সের কথা বলবো না। আমার আপুর বিষয়টা তো জানিস, ডিভোর্সি হয়ে এখন নিজের বাড়িতেই কাজের মেয়ের মতো জীবন কাটাচ্ছে। মৌ ভুরুকুচকে থাকে। তুই কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল। কোহিনূর চারপাশ দেখে ধীরে বলে, চল ছাদে যাই, এখানে বলা ঠিক হবে না। দুজনেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে যায়। এদিকে রুমে একা আমি বসে। হঠাৎ আমার মোবাইলে মেসেজ আসে, পোস্টিং হয়েছে ঢাকা মেডিকেলে। খবরটা দেখে আমার চোখ জলজল করে ওঠে। এতদিনের অপেক্ষা, পরিশ্রম সব জন্য এক মুহূর্তে সার্থক। আমার বুক ভরে যায় আনন্দে, কিন্তু পরক্ষণে আমি থেমে যাই। না, এক্ষুনি বলবো না, আগে ওকে একটু বুঝি, পরীক্ষা করি। অন্যদিকে ছাদে কোহিনূর বলে, বান্ধবী, তুই যেহেতু ইমরান ভাইকে পছন্দ করিস না, আবার ডিভোর্সও দিবি না, তাহলে তুই আসলে কি চাস? মৌ ঠান্ডা গলায় বলে, ওকে জ্বালিয়ে মারব, কষ্ট দিব সারা জীবন, বলতে পারিস প্রতিশোধ। কোহিনূর কিছুক্ষণ তাকিয়ে থাকে। বলতে গেলে অপরাধটা আগে তুইই করেছিস, তবু একটা প্ল্যান আছে। মৌ আগ্রহ নিয়ে বলে, কি প্ল্যান? বাসায় ওর সাথে ঝামেলা করবি, অপমান করবি, সময় বুঝে আলাদা বাসা নিবি। এটা আবার কেমন প্ল্যান?
এখানে তোকে সবাই অপমান করবে, আলাদা বাসায় নিলে কেউ করবে না। তুই সবার তুচ্ছ তাচ্ছিল্য থেকে বাঁচবি। তাতে ওর উপর প্রতিশোধ কিভাবে নেব? ওর সবচেয়ে বড় শাস্তি হবে তোর খরচ বহন করা। ওকে বলবি তুই কিভাবে থাকতে চাস, বড় ফ্ল্যাট, হাত খরচ, শপিং, সব কিছু। টাকা যাবে, পাগল হয়ে যাবে। এগুলো সে কোথা থেকে পাবে? সেটাই তো আসল কষ্ট, টেনশনে নিজেই ভেঙে পড়বে। আর শোন, এত খরচের কথা একসাথে বলিস না, ধীরে ধীরে চাপ বাড়াবি। তাহলে আজ থেকে ওকে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করি। এমনভাবে করবি যেন সে নিজে থেকেই বলে আলাদা বাসা নেব। দুজনের মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। এইদিকে আমার ফোন আবারও বেজে ওঠে। মেডিকেল কর্মকর্তার কল। আমাকে জানানো হয় সরকারি গাড়ি আর ফ্ল্যাট বাসা বরাদ্দ হয়েছে। আগামী 1 মাসের মধ্যে সেখানে উঠতে হবে। খবরটা শুনে আমার বুক ধুক করে ওঠে। একদিকে নতুন দায়িত্ব, নতুন জীবন, অন্যদিকে ওই অপমান, এই ভাঙা সম্পর্ক। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবি, কিভাবে এখান থেকে বের হব? একা যাব নাকি মৌকে সাথে নিয়ে? আমার মুখে দোটানা ছাপ, কারণ আমি জানি যে মেয়েটা আমাকে এত অপমান করছে, সেই মেয়েটাকেই আমি হয়তো নিজের জীবনের চেয়েও বড় সত্যটা এখনো বলিনি। এভাবেই কেটে যায় 7 দিন। এই 7 দিনে মৌ যেন ইচ্ছে করেই কথার বিষ ঢালতে শিখে গেছে। খাবার খেতে বসে তার ছেলের হাসি দিয়ে বলে, তুই কি জানিস তোদের মতো থার্ড ক্লাস লোকদের এত দামি খাবার হজম হবে না? আর তোর তো মুরদ নেই আমাকে ইনকাম করে এমন খাবার খাওয়ানোর। এসব বলে তুমি প্রতিশোধ নিচ্ছ নাকি আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছো? তোকে কি বুঝাবো আর কি প্রতিশোধ নিব? আমার মতো সুন্দরী রূপবতী বউ আছে, একই বাড়িতে একই রুমে থাকিস, কিন্তু এখন এই স্পর্শ করতে পারিস নাই। এর চেয়ে বড় প্রতিশোধ কি হতে পারে? কথাটা শেষ হতেই আমি হাততালি দিয়ে হেসে উঠি। আরে মিসেস মৌ, তুমি আসলে পাগল। মৌ রেগে যায়। হ্যাঁ, আমি পাগল? কিভাবে পাগল হলাম? তুমি সুন্দর, এটা সত্যি, কিন্তু রূপবতী, তোমাকে দেখলে আমার কোনো ফিলিংস আসে না। তুমি যদি বিনা কারণে আমার সামনে দাঁড়াও তবুও আমার কোনো অনুভূতি হবে না। মৌ যেন আগুন হয়ে ওঠে। কি বললে? আমি সুন্দর না, আমাকে দেখে তোর ফিলিংস আসছে না? এত রেগে লাভ নেই। যদি সত্যি ফিলিংস আসতো তাহলে কি আমি জোর করে হলেও আমার অধিকার আদায় করে নিতাম না? সেটা করিনি কেন? এটা করলে তুমি কিচ্ছু করতে পারতে? হ্যাঁ, এক কথায় মৌ থরথর করে কাঁপতে থাকে। রাগ, অপমান, বিস্ময়ে সব মিলিয়ে যেন ফেটে পড়বে। পরদিন সকালে সিঁড়ির কাছে আমার চোখাচোখি হয় আমার শালিকা নিশুর সাথে। নিশু পথ আটকে দাঁড়িয়ে বলে, কি মিস্টার ঘর জামাই, কই যান? কতদিন এভাবে বসে বসে খাবেন? বড় লোকের মেয়ে ফাঁসিয়ে বিয়ে করলেন, এখন লাইফ সেটেল? পেছন থেকে ময়ের গলা ভেসে আসে, পারলে তুইও বিয়ে করে তোর হাজবেন্ডকে ঘর জামাই কর, অযথা আমাদের পিছে লেগে কি লাভ? নিশু ঠোঁট বাঁকায়। বাহ আপু, বাহ, পুরো পরিবারের মুখে চুনকালি মেখে এখন বড় বড় কথা। থাক মৌ, ছোট মানুষ। মৌ এবার গর্জে ওঠে, তুমি চুপ থাকলে আমি আর চুপ থাকবো না। আর কি বললে? ছোট মানুষ না? ওর 3টা বয়ফ্রেন্ড আছে, এটা জানো? আমার শালিকা তো দেখি পুরো প্লে গার্লস। নিশু রেগে যায়। মিস্টার ঘর জামাই, মুখ সামলে কথা বলবেন। মৌ এবার সরাসরি বলে, মুখ সামলে তুই কথা বলিস। আমরা স্বামী স্ত্রী যা খাচ্ছি আমার বাবার টাকায় খাচ্ছি। তোর সমস্যা হলে বাবাকে বল, না হয় বিয়ে করে জামাইকে ঘর জামাই করে রাখ। নিশুর আগে গজগজ করতে করতে চলে যায়। নিশু চলে যেতেই, বাহ মিসেস মৌ, আজ হঠাৎ কি মনে করে স্বামীর পক্ষ নিলেন? মৌ ঠান্ডা গলায় বলে, আমি নিজের পক্ষ নিয়েছি। এই বলেই সে হাঁটা শুরু করে, কিন্তু কয়েক কদম যেতেই থেমে যায়। মনে মনে ভাবে, সত্যি তো, আজ আমি ওর পক্ষেই কথা বললাম, তাও এত শক্ত হয়ে এটা কিভাবে সম্ভব? তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়। যে মানুষটাকে সে প্রতিশোধের আগুনে পোড়াতে চাইছিল, আজ তার অপমান সহ্য করতে পারল না কেন? মৌ নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। মৌ আজ একটু বাইরে বেরিয়েছে, সাথে তার বান্ধবী কোহিনূর আর ছোট বোন নিশু। রাস্তায় হঠাৎ দেখা হয়ে যায় আমার 2 ভাবির সাথে। মেজ ভাবি মৌকে দেখে ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি ইমরানের বউ না? মৌ অনিচ্ছা শর্তে উত্তর দেয়, আমি ইমরানের বউ, কিন্তু আপনারা? বড় ভাবি গলা উঁচু করে বলে, আমরা ওই অকেজো ছেলের ভাইয়ের বউ। কত অত্যাচার করেছি, তবুও বাসা ছাড়েনি এমন শেষরা। শেষমেশ তোমার পাল্লায় পড়েছে। অত্যাচার মানে বুঝলাম না। মেজ ভাবি এবার হাসতে হাসতে বলে, চুরির অপবাদে কতবার মেরেছি, পিঠের কাপড় সরিয়ে দেখিও অনেক দাগ আছে, ঠিক মতো খেতেও দিতাম না। এত বড় ছেলে বসে বসে খাবে, তা হয় নাকি? সব কথা খুলে বলে দেয় সে। বড় ভাবি যোগ করে, তুমিও ওকে টাইট দিয়ে রাখবে। এই কথাগুলো শুনে ময়ের বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে।
আমার জন্য এক অদ্ভুত মায়া জন্মে যায় তার ভেতর। রাগে তার চোখ লাল হয়ে ওঠে। ফালতু মহিলা, আমার স্বামীর উপর নির্যাতন করে এখন আমাকে শেখাতে আসছেন আমিও নির্যাতন করব? আবার সামনে বললে পিটিয়ে চামড়া তুলে ফেলবো। ভাবিরা চমকে ওঠে। মেজ ভাবি বলে, তোমার ভালোর জন্য বলছি, যার জন্য চুরি সেই বলে চোর। মৌ এবার আগুন হয়ে ওঠে। আর একটা কথা বললে জিভ ছিঁড়ে ফেলবো। আমার স্বামীর থেকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে ফেলবো। পাশে দাঁড়িয়ে কোহিনূর আর নিশু বিস্ময়ে তাকিয়ে থাকে মৌয়ের দিকে। আমার ভাবির আর কথা না বাড়িয়ে দ্রুত সরে পড়ে। ওরা চলে যেতেই মৌ বলে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? নিশু ঠোঁট বাঁকিয়ে বলে, আপু, ওই লুচু ঘর জ্যামের জন্য এত টান কেন? উনি আমার দিকে কেমন জানি করে তাকায়। মৌ কড়া গলায় তাকায়। কোহিনূর মৌকে একটু পাশে নিয়ে গিয়ে বলে, আমি কিছুই বুঝলাম না। তুই বলিস ইমরান ভাইকে সহ্য করতে পারিস না, প্রতিশোধ নিবি। তাহলে কেউ ওর বিরুদ্ধে কিছু বললে তুই এমন তেলে বেগুনে জ্বলে উঠিস কেন? মৌ নিজেই থমকে যায়। তুই ঠিকই বলেছিস। কেন আমি ওকে নিয়ে কিছু বললে এমন রেগে যাই? তারপর হঠাৎ মনে পড়ে, আর শোন, আমার বোন যা বললো ইমরান ওর দিকে বাজে নজর তাকায়। কোহিনূর ধীরে ধীরে বলে, প্রতিটা ছেলের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। তোর সাথে বিয়ে হয়ে ইমরান ভাইয়ের সব স্বপ্ন ভেঙে গেছে। এত সুন্দর বউ পাশে থেকেও স্পর্শ করতে পারছে না। বাকি তুই বুঝে নে। কিন্তু আমার মনে হয় তুই ওকে ভালোবাসিস, শুধু তোর ইগো তোকে আটকাচ্ছে। মৌ কিছু বলে না, চুপচাপ হাঁটা শুরু করে। রাতে খাওয়া শেষ করে মৌ হঠাৎ বলে, তুমি খাটে ঘুমাও। আমি অবাক। কি, আমাকে ঝামেলায় ফেলার ইচ্ছে আছে নাকি? চুপচাপ উপরে উঠে ঘুমাও। এই বলে সে ওয়াশরুমে ঢুকে যায়। আর আমি মনে মনে ভাবি, এই মেয়ের কি হলো, কেমন জানি বদলে যাচ্ছে। কিছুক্ষণ পর মৌ বেরিয়ে আসে, হালকা নাইট ড্রেস পরে। এমন মৌকে দেখে যে কোনো পুরুষের মাথা উলিয়ে যাবে। আমি তাকিয়ে থাকি, তারপর দ্রুত চোখ সরিয়ে নিই। আমার গলা শুকিয়ে আসে। মৌ হালকা হাসি দিয়ে বলে, কি দেখছো এমন করে? না, কিছু না। মৌ এগিয়ে এসে ফিসফিস করে বলে, তাহলে এমন অস্থির হচ্ছ কেন? এভাবে ঘাম ঝরছে কেন? আমাকে স্পর্শ করতে ইচ্ছে করছে বুঝি? তোমাকে স্পর্শ করা? কিন্তু চোখের ভেতরে টানটা লুকানো যায় না। মৌ মনে মনে ভাবে, দেখি তুমি কতদিন নিজেকে কন্ট্রোল করতে পারো। আমি মনে মনে ভাবলাম, হঠাৎ এত বদলে গেল কেন? এই খেলার মানে কি? ঘরের বাতাস ভারী হয়ে থাকে। রাগ, অভিমান, আকর্ষণ আর অদ্ভুত এক অঙ্গীকার করা ভালোবাসার টানে। দুজনের মুখে অঙ্গীকার, কিন্তু নীরবতা আমাদের গোপন সত্যিটা জানে। আমি জীবনে কখনো মৌকে এভাবে দেখিনি। শুধু মৌ না, এমন অবস্থায় কোনো নারীকে দেখিনি। আমার চোখ বারবার পিছলে যাচ্ছে, বুকের ভিতর কেমন অস্থিরতা। তবুও দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করে অন্যদিকে ফিরে শুয়ে পড়ি। ওইদিকে মৌ চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। মৌ মনে মনে ভাবে, দিন দিন আমি কেমন জানি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, খুব দুর্বল। হয়তো এটাই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন। কোহিনূর সত্যিই ঠিক বলেছে, আমার ইগোর জন্য আমি ওকে কিছুই বলতে পারি না। হঠাৎ সে আমার দিকে ফিরে মনে মনে বকতে থাকে, কি পুরুষ তুই? নিজের বউকে আপন করে নিতে পারিস না, নিজের অধিকার আদায় করতেও পারিস না। তুই যদি নিজে থেকে সব নিয়ে নিতিস তাহলে হয়তো আমি তোকে আপন করে নিতাম। তুই নিজে থেকে না নিলে আমিও কোনোদিন নিজে থেকে তোর অধিকার দেব না। এসব ভাবতে ভাবতে কখন যে দুজনের চোখে ঘুম নেমে আসে কেউ টেরই পায়নি। সকালে ঘুম থেকে উঠে আমি দেখি মৌ পাশে নেই। তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে ধাক্কা লাগে ঐশীর স্বামীর সাথে। মুহূর্তে সে কলার চেপে ধরে এলোপাথারি থাপ্পড় মারতে শুরু করে। ছোট লোকের বাচ্চা, আমাকে ধাক্কা দিস, বিজাম্মা লারিস। থাপ্পড় মারতে মারতেই আমাকে টেনে হলরুমের সামনে নিয়ে আসে। ঐশী এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি করেছে এই ছোট লোকের বাচ্চা ঘর জামাই? ঐশীর স্বামী বলে, আমাকে ধাক্কা দিয়েছে। আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। কথা শেষ হওয়ার আগে ঐশী কষে একটা থাপ্পড় মেরে বলে, অমানুষের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার হাজবেন্ডকে ধাক্কা দেওয়ার? ঠিক তখনই বজ্রের মতো এসে হাজির হয় মৌ। এক ঝাটকায় ঐশীর গালে কষে দুইটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তোর কত বড় সাহস, তুই আমার স্বামীর গায়ে হাত দিস? চারপাশ নিস্তব্ধ। ঐশীর স্বামী এক পা পিছিয়ে যায়। ঐশী অবাক হয়ে বলে, মৌ, তুই এই ছোট লোকের বাচ্চার জন্য আমাকে মারলি? মৌ গর্জে ওঠে, ও ছোট লোক হোক, থার্ড ক্লাস পরিবারের হোক, এখন সে আমার স্বামী। অন্তত সেই হিসেবে ওকে সম্মান করতে পারিস। ঐশী তাচ্ছিল্য করে বলে, একটা ঘর জামাইকে কেন সম্মান করব? অশিক্ষিত গেয়েও। মৌ কঠিন গলায় বলে, আমার স্বামী অশিক্ষিত গেও থার্ড ক্লাস পরিবারের, এটা আমি বুঝবো। ভবিষ্যতে ওর গায়ে হাত দেওয়ার আগে শতবার ভাববি। এই বলে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে যায় মৌ। রুমে ঢুকে মৌর আগে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি পুরুষ না? তোমার মধ্যে আত্মসম্মান নেই?
সারা জীবন এইভাবে নির্যাতন সহ্য করবে? নিজের বাড়িতে ভাই ভাবির নির্যাতন, এখানে এসে নির্যাতন, সাথে বোনাস হিসাবে অপমান তো আছেই। কিছুক্ষণ থেমে আবার ধমক দিয়ে বলে, চুপ করে আছো কেন? একটু প্রতিবাদ করলেও তো পারো। তুমি কিভাবে জানলে ভাই ভাবির আমাকে নির্যাতন করতো? মৌ হঠাৎ এগিয়ে এসে আমার গেঞ্জি খুলে দেয়। দেখি তোমার পিঠ। ভাবিরা বলেছে পিঠে এখনো দাগ আছে। গেঞ্জি খুলতেই মৌ স্থির হয়ে যায়। পিঠ জুড়ে অসংখ্য দাগ, কোথাও কালছে, কোথাও কেটে যাওয়ার চিহ্ন। মনে হয় কেউ পিঠে শরীর ফাটিয়ে দিয়েছে। মৌ কাপা গলায় বলে, এগুলো কি দিয়ে মেরেছে? চুরির অপবাদে যা সামনে পেত তাই দিয়ে মারত। একদিন এমন মেরেছিল শরীর ফেটে রক্ত বের হয়েছিল, ডাক্তার পর্যন্ত দেখায়নি। ময়ের চোখের জল গড়িয়ে পড়ে আমার পিঠের ওপর। এই প্রথম সে আমার জন্য কাঁদছে। আমি অবাক হয়ে যাই, মায়ের পর কেউ আমার জন্য এভাবে কাঁদেনি। মৌ কাপা গলায় জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি চুরি করেছিলে? আমি মাথা নাড়ি, না খেয়ে মরবো, তবুও চুরি করব না। মৌ আবারও জিজ্ঞাসা করে, তাহলে? ভাইয়া বেতন পেয়ে মাঝে মধ্যে অন্যখানে খরচ করে ফেলতো, তাই বাবাকে বোঝানোর জন্য বলতো আমি চুরি করেছি। তারপর সব রাগ আমার ওপর তুলতো। এই দাগগুলোই তার প্রমাণ। ময়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ে। সে ধীরে ধীরে আমার পেটে হাত বোলাতে থাকে। তার বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে। এটা কি সত্যি তুমি যে আমার জন্য কাঁদছো? মৌ চোখ মুছতে মুছতে বলে, আমার তো আরো 2-3টা স্বামী আছে, তাদের জন্য কাঁদছি। কাপুরুষ একটা। এই বলে দ্রুত আশ্রমে ঢুকে যায় মৌ। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। আমার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে আর চোখে বিস্ময়। মনে মনে বলি, এ কি হলো এটা? মৌকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে শুরু করলো। বাইরে ঝড় বইছে না, কিন্তু এই রুমের ভেতরে দুজন মানুষের ভাঙ্গা সম্পর্কের দেয়ালে প্রথমবারের মতো নরম এক আলোর রেখা ফুটে উঠেছে। মৌ আশ্রম থেকে ফিরে এসে দেখে আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়েছি। এই দৃশ্য দেখে তার রাগ যেন দ্বিগুণ হয়ে যায়। সে একটা বালিশ তুলে আমার গায়ে কয়েকটা বাড়ি দিয়ে বলে, ঘুমা, তুই ভালো করে ঘুমা, কাপুরুষ একটা। আমি চমকে উঠে আধ ঘুমে তাকিয়ে থাকি। মনে মনে বলি, এখন আমি আবার কি করলাম? আর কাপুরুষ হলাম কিভাবে? মৌ পাশ ফিরে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। মনে মনে বিড়বিড় করে, কি বোকা লোক, স্বামী হিসেবে পাইছি, কিছুই বোঝে না। ওর জন্য কান্না করলাম, ভাবলাম হয়তো আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিবে, আর সে কিনা ঘুমাচ্ছে। বিয়ের দিন অপমানজনক ঘটনার পর থেকেই সবাই ময়ের চরিত্র নিয়ে কথা বলেছে। এই অপমানের বোঝা বইতে বইতে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কিন্তু সত্যিটা হলো, সে আমাকে ভালোবাসে, শুধু তার অহংকার তাকে স্বীকার করতে দেয় না। আমি আস্তে করে তাকে বললাম, আচ্ছা আমি এখন এমন কি করলাম যে আমি কাপুরুষ? ও বিরক্ত গলায় বলল, আল্লাহ জানে কেন আমার মতো সুন্দরী বউ তোর কপালে দিল। মিসেস মৌ, আমি কিন্তু আপনার চেয়ে কোনো দিক থেকে কম না। এই জীবনে অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছে। মৌ চোখ বড় বড় করে বলে, পাল্লা এখন তাদের বলতে বলিস প্রপোজ করতে, চুল ছিঁড়ে ফেলবো। আর ওরা যখন জানবে তোর পকেট জিরো, দৌড়ে পালাবে। সে অট্টহাসিতে ফেটে পড়ে। মনে রেখো, যে সম্পর্ক টাকার উপর দাঁড়িয়ে থাকে, টাকা শেষ, সেই সম্পর্কও শেষ। কিন্তু যে সম্পর্ক বিশ্বাস, ভালোবাসা আর সম্মানের উপর দাঁড়িয়ে থাকে, যতই ঝড় আসুক কেউ সেটা ভাঙতে পারে না। এই বলে আমি পাশ ফিরে শুয়ে পড়ি। মৌ চুপ হয়ে যায়, তার হাসিও যেন মিলিয়ে যায়। পরদিন দুপুরে প্রচণ্ড গরম। গোসল করে ভেজা চুলে শরীরে শুধু একটা তোয়ালে জড়িয়ে মৌ আমার সামনে এসে দাঁড়ায়। তার চোখে আজ অদ্ভুত চ্যালেঞ্জ। আমি তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেই। তোমার লজ্জা করে না এইভাবে শুধু তোয়ালে জড়িয়ে আমার সামনে ঘুরছো? মৌ ঠোঁট বাঁকায়। তাতে কি হলো? আমি কি কোনো পরপুরুষের সামনে এসেছি? আমার সমস্যা আছে যা তুমি বুঝবে না। মৌ এগিয়ে এসে বলে, তুমি না বলেছিলে আমাকে বিনা কাপড়েও দেখলে তোমার ফিলিংস আসবে না? এখন আবার কি সমস্যা? আমার কপালে ঘাম জমে। আমি চোখ বন্ধ করে নিজেকে সামলাই। তারপর হঠাৎ ছাদের দিকে হাঁটা দিই। পেছনে দাঁড়িয়ে মৌ খিলখিল করে এসে ওঠে আর বলে, দেখি কতদিন নিজেকে কন্ট্রোল করতে পারো। তার হাসির শব্দে মৌয়ের মা আর নিশু রুমে ঢুকে পড়ে। মা অবাক হয়ে বলে, কি রে মৌ, এভাবে হাসছিস কেন? মা, তোমাদের জামাইয়ের অবস্থা দেখে হাসছি। নিশু সন্দেহ চোখে তাকায়। তার মানে আপু, তোরা আগে থেকেই একে অপরকে চিনতি, সম্পর্কে ছিলি? মৌ বিন্দুমাত্র দ্বিধা না করে বলে, একে অপরকে ভালোবাসতাম। সমস্যা আছে তোর? নিশু সঙ্গে সঙ্গে বলে, দেখলে মা, আমাদের মুখে চুনকালি মেখে তখন কি অভিনয়টা না করেছে। মৌয়ের মা গম্ভীর হয়ে বলে, তাহলে তখন বললি না কেন? এত অসম্মান হতো না। এখন যাও তো, কাপড় পরবো। দেখছো না শুধু তোয়ালা পরে আছে। নিশু কটাক্ত স্বরে বলে, বেটাইমে গোসল করলি কেন?
তুই আগে বিয়ে কর, তারপর বুঝবে কেন বেটা এমে গোসল করতে হয়। নিশু মুখ বাঁকিয়ে বেরিয়ে যায়। রুমে একা দাঁড়িয়ে মৌ আয়নার সামনে নিজেকে দেখে। তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত টান। আর ছাদের উপর দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়ে ভাবি, মৌকে আমাকে পরীক্ষা করছে নাকি সত্যি বদলে যাচ্ছে। মৌ একা রুমে বসে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই কেমন টান অনুভব করছে ওর জন্য। সত্যিই কি আমি ওকে ভালোবাসতে শুরু করেছি? সত্যিই কি আমার অহংকারই আমাকে আটকে রেখেছে? তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। এদিকে আমি ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভেবে মুচকে মুচকে হাসছি। আজকের মৌ একেবারে অন্যরকম। তার চোখে আগুন, কথায় সাহস, সবটাই যেন আমার জন্য। ঠিক তখনই নিচ থেকে আনিস খানের গম্ভীর ডাক ভেসে আসে। মৌ, ইমরান, নিচে আয়। দুজনে হলরুমে গিয়ে দাঁড়াই। আব্বু ডাকছো? মৌ শান্ত গলায় বলে। আনিস খান কড়া চোখে তাকিয়ে বলেন, তুই নাকি ঐশী আর তার স্বামীকে অপমান করেছিস, ঐশীর গায়ে হাত তুলেছিস। মৌ বিন্দুমাত্র ভয় না পেয়ে বলে, ওরা আমার স্বামীকে থাপ্পড় দিয়েছে, অপমান করেছে, আমি তার প্রতিবাদ করেছি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। আজ মৌ আমার জন্য তার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছে। আনিস খান রাগে গর্জে ওঠেন। একটা অশিক্ষিত ছোট লোকের জন্য তুই ঐশীর গায়ে হাত তুললে? ময়ের চোখ জ্বলে ওঠে। সে ধীরে কিন্তু দীর্ঘণ্ঠে বলে, হ্যাঁ, সে অশিক্ষিত হতে পারে, খ্যাত হতে পারে, কিন্তু সে আমার স্বামী আব্বু। ওকে যদি কেউ অপমান করে আমি এক চুলও ছাড় দেব না। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। আনিস খান তার ছেলের হাসি দিয়ে বলেন, এই থার্ড ক্লাস ঘর জামাই কি তোকে জাদু করেছে? কি আছে ওর মধ্যে? মৌ এবার একদম সামনে এগিয়ে যায়। মনুষ্যত্ব, বিবেক, সম্মান। আমি গর্বিত যে আমার স্বামী অশিক্ষিত হতে পারে, থার্ড ক্লাস পরিবারের হতে পারে, তবুও সে মানুষ। ঐশী আর তার স্বামীর মতো অমানুষ নয়। কথাগুলো বলেই সে আমার দিকে তাকায়, চোখের ইশারায় বলে আমাকে চলে আসতে। আমার চোখ চকচক করছে। আজ প্রথমবার আমার চোখে খুশির জল। এই বাড়িতে আমি এতদিন অপমান সহ্য করেছি, কিন্তু আজকে আমার পাশে দাঁড়িয়েছে, আর সে আমার স্ত্রী। বিকেলে আমি একা বসে গভীর চিন্তায় ডুবে আছি। আর কদিন পরই তো মেডিকেলে জয়েন করব, সরকারি ফ্ল্যাটে উঠব, এই বাড়ি ছেড়ে চলে যাব। মৌকে বলবো, ও কি যাবে আমার সাথে? আর ভেতরে ভয় আর ভালোবাসা মিলেমিশে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে। ঠিক তখনই মৌ এসে পাশে দাঁড়ায়। দেখো ইমরান, এভাবে চুপচাপ থেকে কতদিন চলবে? অন্যায় যে করে আর যে সহে, দুজনেই অপরাধী। কাপুরুষের মতো চুপ থেকো না। কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। এই মেয়েটা যে একসময় আমাকে অপমান করত, আজ সে আমার সাহস হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় হয়তো সত্যিই পরিবর্তন এসেছে। আর মৌ বুঝতে পারে তার রাগ, অহংকার, অভিনয়ের আড়ালে সে ধীরে ধীরে নিজের স্বামীর প্রেমে পড়ে যাচ্ছে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য এক হয়ে যায়, কিন্তু কেউ কিছু বলে না। আমাদের নীরবতার মাঝে একটা নতুন সম্পর্ক জন্ম নিচ্ছে। পরদিন সকালে আমি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। মৌ তখন বিছানায় বসে চুল আঁচড়াচ্ছিল। আমি একটু ইতস্তত করে বললাম, মৌ, আমি একটু বাইরে যাচ্ছি। মৌ অবাক হয়ে তাকালো। কোথায়? কেন যাবে? হ্যাঁ, একটা কাজ আছে, বিকেলের মধ্যে চলে আসবো। মৌ মাথা নেড়ে বলল, আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিও। আমি কিছু না বলে বের হয়ে গেলাম। আমি আসলে যাচ্ছি ঢাকা মেডিকেলে পোস্টিং রিসিভ করতে। আমি যাওয়ার পর 8 ঘন্টা পর হঠাৎ আনিস খান মৌকে ডেকে পাঠালেন। হলরুমে গিয়ে মৌ দেখলো সেখানে একজন বসে আছে। লোকটাকে দেখে তার মুখের রং বদলে গেল। আহসান হাবিব। আনিস খান গম্ভীর কণ্ঠে বললেন, মৌমা, আহসান হাবিব এসেছে। সে সবকিছু বলে তোকে আবার বিয়ে করতে চায়। মৌ যেন বজ্রাহত হয়ে গেল। কি বলছো আব্বু? আমি তো ইতিমধ্যে বিবাহিত, আমার স্বামী আছে। পেছন থেকে আহসান হাবিব ধীরে বলল, মৌ, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। এই কথা শুনে মৌয়ের চোখে আগুন জ্বলে উঠল। মিস্টার হাবিব, আমাকে কি খেলনা পুতুল মনে হয়? তার কণ্ঠ কাঁপছিল রাগে। সেদিন আপনার মা সবার সামনে আমাকে থাপ্পড় দিয়ে চরিত্রহীন বলেছিল, তখন আপনি কোথায় ছিলেন? সে থামলো না। যখন বরযাত্রী নিয়ে চলে গেলেন, একবারও কি আমার পাশে দাঁড়িয়েছিলেন? একবারও কি বলেছিলেন আগে সত্যটা জানা হোক? আহসান হাবিব নিচের দিকে তাকিয়ে বলল, সেদিন এমন ঘটনা দেখে মাথা কাজ করছিল না। মৌ তীব্র হাসি হাসলো। একটা কথা যাচাই না করে বিয়ে ভেঙে দিলেন, আর আজ আবার বিয়ে করতে এসেছেন। তার কণ্ঠ কঠিন হয়ে উঠল। ধরুন আমাকে বিয়ে করে নিয়ে গেলেন, তারপর কেউ আরেকটা মিথ্যা বলল, তখন আবার বলবেন আমি চরিত্রহীন, তখন আবার ডিভোর্স দিয়ে দিবেন, এই তো? আহসান হাবিব অসহায় কণ্ঠে বলল, প্লিজ মৌ, আরেকবার বিশ্বাস করো, আমি তোমার হাত কখনো ছাড়বো না। মৌ এবার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, সরি মিস্টার হাবিব,
আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। তার চোখে এক অদ্ভুত আলো। আমি সেই মানুষটাকে ভালোবাসি, যে মানুষটা সেদিন কোনো অপরাধ না করেও সব অপমান চুপচাপ সহ্য করেছে। আনিস খান বিরক্ত হয়ে বললেন, বৌমা, একটা সুযোগ দে হাবিবকে। ওই ছোট লোকটার সঙ্গে জীবন নষ্ট করিস না। আব্বু, দয়া করে আমার স্বামীকে ছোট লোক বলবেন না। সে যেমনই হোক, সে আমার স্বামী। ঘরে নীরবতা নেমে এলো। আহসান হাবিব ধীরে উঠে দাঁড়ালো। থাক আঙ্কেল, আমি ওর বিশ্বাস ভেঙেছি, আর ওর বর্তমান স্বামী সেই বিশ্বাস অর্জন করেছে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। থ্যাঙ্কস মিস্টার হাবিব, বুঝতে পারার জন্য। এই বলে সে নিজের রুমে চলে গেল। তার বুকের ভিতর এখন শুধু একটাই নাম ঘুরছে, ইমরান। সে বুঝে গেছে সে সত্যিই তার স্বামীর প্রেমে পড়েছে। কিছুক্ষণ পর আহসান হাবিব আনিস খানকে বলল, আঙ্কেল, বাইরে একটু আসবেন, কিছু কথা আছে। দুজনে বাইরে চলে গেল। হাবিব নিচু স্বরে বলল, এইভাবে মোকে রাজি করানো যাবে না। আনিস খান দীর্ঘ শ্বাস ফেললেন। তাহলে উপায়? আহসান হাবিব ঠান্ডা কণ্ঠে বলল, আগে আপনার ঘর জামাইকে মোয়ের জীবন থেকে সরাতে হবে। আনিস খান চমকে উঠলেন। কিভাবে? হাবিব ধীরে বলল, ছলে বলে কৌশলে একটা প্ল্যান করতে হবে। ওকে এমনভাবে ফাঁসাতে হবে যেন মো নিজেই তাকে ঘৃণা করে। তার চোখে এক ভয়ঙ্কর চাহনি। আমি ইতিমধ্যে নিশুর সাথে কথা বলেছি, সে এখন মো আর ইমরানের বিশ্বাস অর্জন করবে। বাকি প্ল্যান পরে বলবো। বিকেলে আমি বাড়ি ফিরে আসি। মৌ দরজায় দাঁড়িয়েছিল। এসেছো? কোথায় গিয়েছিলে? একটা চাকরির ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। মৌ কৌতূহল হয়ে বলল, চাকরি হয়েছে? হ্যাঁ, হাসপাতালে একটা ওয়ার্ড বয়ের কাজ। এতে কি আমরা দুজন চলতে পারবো? পুরনো হলে একটু বেশি টাকা পাবো, তখন হয়তো পারবো। মৌ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যেদিন তোমার সামর্থ্য হবে আমরা আলাদা বাসায় চলে যাব। আমি অবাক হয়ে তাকালাম। সত্যি? মৌ ধীরেই বলল, হ্যাঁ, এখানে সবাই সুযোগ পেলেই আমাদের অপমান করে। আমার বুকটা কেঁপে উঠল। মনে মনে বললাম, ইস, এটা যদি একটু আগে জানতাম তাহলে তো আগামীকালে বাড়ি ছেড়ে চলে যেতাম, কারণ ইতিমধ্যে সরকারি ফ্ল্যাট পেয়েছি। কিন্তু আমি মুখে এখনো কিছু বলিনি। অন্যদিকে শহরের এক রেস্টুরেন্টে বসে আছে আহসান হাবিব ও নিশু। হাবিব ধীরে ধীরে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছে নিশুকে। আমার আর ময়ের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেদিন রাতে হঠাৎ করে অদ্ভুত এক ঘটনা ঘটল। রাতের খাবারের সময় হঠাৎ নিশু এসে দরজায় দাঁড়িয়ে বলল, আপু, দুলা ভাইকে নিয়ে খেতে আয়। কথাটা শুনে মৌ আর আমি দুজনে যেন স্তব্ধ হয়ে গেলাম। মৌ অবাক হয়ে তাকিয়ে বলল, তুই কি বললে আবার বলতো? নিশু হালকা বিরক্তের ভান করেই বলল, বললাম তো তুই আর দুলা ভাই খেতে আয়। মনে হয় কানে কম শুনিস। হঠাৎ করে আমার স্বামীকে দুলাভাই ডাকছিস কেন? নিশু একটু চুপ থেকে বলল, আসলে আপু, তোর বিয়ের দিন পরিবারের সবার এত অপমান হয়েছিল যে রাগে আমি খারাপ ব্যবহার করেছি। এখন মনে হচ্ছে ভুল করেছি। ইমরান ভাই, আমাকে ক্ষমা করে দিও। আরে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এরপর তিনজন একসাথে ডাইনিং রুমের দিকে হাঁটতে লাগলাম, কিন্তু কে বুঝতে পারলাম না নিশুর এই পরিবর্তনের আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। সেদিন রাতে ঘুমানোর আগেই মৌ অদ্ভুতভাবে সাজলো। চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর গায়ে নীল শাড়ি। নিজেকে আয়নায় দেখে সে মুচকে হাসলো। শাড়ির আঁচলটা একটু সরিয়ে ইচ্ছে করেই পেটের কিছুটা অংশ খোলা রাখলো। তারপর ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এক নজরে তাকিয়ে রইলাম মৌয়ের দিকে। আমার দৃষ্টি আটকে গেল মৌয়ের শাড়ির ফাঁক দিয়ে দেখা পেটের দিকে। মৌ সেটা লক্ষ্য করে মুচকে হাসলো। কিছুক্ষণ পর আমি হঠাৎ নিজেকে সামলে নিয়ে বললাম, এই, তোমার কি লজ্জা করে না? একটা পুরুষের সামনে এভাবে পেট দেখিয়েছ? মৌ ঠোঁটে দুষ্ট হাসি এনে বলল, তোমার কি মনে হয় আমার লজ্জা নেই? আমি কি কোনো পরপুরুষের সামনে দাঁড়িয়ে আছি? এসব বুঝি না, এগুলো বন্ধ করো, আমার খুব সমস্যা হচ্ছে। তোমার সমস্যা হলে আমার কি? তুমি তো কাপুরুষ। আমি কিছু না বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। এই দৃশ্য দেখেই ময়ের ভিতরে রাগ আর হাসি দুটোই জমে উঠল। মনে মনে বলতে লাগলো, তুই কেমন পুরুষ রে? এত সুন্দর বউ এমন করে সামনে দাঁড়িয়ে আছে আর তুই একটু রোমান্টিকও হতে পারিস না? সে দীর্ঘ শ্বাস ফেলল। বিয়ের পরে আমি ওর আগের মাথায় কত কিছু বলেছি, কিন্তু তবুও কি একটু ভালোবেসে দেখাতে পারিস না? মেয়েরা কি সবকিছু নিজে থেকেই বলে? পরদিন সকালে নিশু হঠাৎ আমার কাছে এসে বলল, ভাইয়া, আপনি কি আজ বাইরে যাবেন? কেন, তোমার কোনো কাজ আছে? নিশু হাসলো। আমার ভার্সিটিতে একটু কাজ আছে, ভাবলাম দুলা ভাইয়ের পকেট ফাঁকা করব। আচ্ছা, কখন যাবে? দুপুর 3টার দিকে। ঠিক আছে, আমি রেডি থাকবো। নিশু চলে যাওয়ার পর মৌ সন্দেহের চোখে জিজ্ঞাসা করলো, তুমি যেতে রাজি হলে তোমার কাছে টাকা আছে?
কিছু টাকা জমিয়েছি, একমাত্র শালিকার একটু আপ্যায়ন করতেই পারি। মৌ কিছু না বলেই আমার কাছে এগিয়ে এলো। তারপর হঠাৎ করে আমার পকেটে 5,000 টাকা গুঁজে দিল। এগুলো রাখো, যদি টাকা কম পড়ে তাহলে তোমার সম্মান নষ্ট হবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই প্রথম অনুভব করলাম মৌ শুধু আমাকে রক্ষা করছে না, আমাকে সম্মানও দিচ্ছে। চোখে অদ্ভুত এক মুগ্ধতা ফুটে উঠল। অন্যদিকে আনিস খান বসেছিলেন ড্রয়িং রুমে। তিনি আহসান হাবিবকে জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি আসলে কি প্ল্যান করছো? আহসান হাবিব ঠান্ডা গলায় বললেন, আঙ্কেল চাইলে ছেলেটাকে শেষ করে দিতে পারি, আনিস খান চমকে উঠলেন। কিন্তু এতে তো মৌ আমাদের সন্দেহ করবে। হাবিব মুচকে হাসল। ঠিক তাই, আমি অন্যের পথ বেছে নিয়েছি। সে একটু ঝুঁকে ধীরে বলল, আমি এমন একটা খেলা খেলবো যাতে মৌ নিজেই ইমরানকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেয়। আনিস খান চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি আর আমার মেয়ে নিশু তোমাকে সাহায্য করব। নিশু তো ইতিমধ্যে তোমার কথা মতো কাজ শুরু করছে। আহসান হাবিব ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, আমি জানি আঙ্কেল, নিশুর সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তার চোখে তখন এক ভয়ঙ্কর পরিকল্পনার ছায়া। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে আজ বিকেল 3টায়। দুপুরের দিকে মৌ আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ করছিল। ঠিক তখনই, এই অবেলায় তুমি সাজগোজ করছো কেন? গত রাতের মতো। মৌ ভুরু তুলে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল, মিস্টার, কখন সাজবো সেটা আমার বিষয়। আর এটা আমার প্রাইভেট রুম। এই রুমে আমি যেভাবে ইচ্ছে পোশাক পরতে পারি। মিসেস মৌ, বলে যেও না এই রুমে একটা পুরুষও থাকে, তারও সমস্যা হয়। তার সমস্যা হলে চোখ বন্ধ করে থাকবে? আমি আর কথা বাড়ালাম না, হালকা একটা হাসিতে বেরিয়ে গেলাম নিশুকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর নিশু তৈরি হয়ে এসে বলল, দোলা ভাই, আপনি রেডি আছেন তো? আমি কিন্তু রেডি। রেডি। আগে কোথায় যাবে, ভার্সিটি নাকি রেস্টুরেন্টে খেতে? নিশু একটু হাসলো। আগে রেস্টুরেন্টে যাব, অনেক খিদে পেয়েছে। তাহলে চলো আগে একটা ভালো রেস্টুরেন্টে যাই, খাওয়া শেষ করে তোমার ভার্সিটি যাব। নিশু মাথা নেড়ে বলল, তাহলে চলুন। এদিকে মৌ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, তার উপর কালো বোরখার হিজাব। অসাধারণ সুন্দর লাগছে তাকে। কিন্তু প্রশ্ন একটাই, মৌ হঠাৎ করে তো সাজগোজ করলো কেন? সে কি কোথাও যাবে নাকি কারোর সাথে দেখা করবে? অন্যদিকে নিশু আর আমি ধীরে ধীরে হাঁটছি খান বাড়ির থেকে বাইরে হওয়ার জন্য। কিন্তু একটা অজানা প্রশ্ন যেন বাতাসে ভাসছে। এটা কি সত্যি শুধু খাওয়ার ভার্সিটি যাওয়ার ব্যাপার, নাকি এটাই সেই পরিকল্পনার প্রথম ধাপ? যে পরিকল্পনা আহসান হাবিব তৈরি করেছে, যার শেষ লক্ষ্য আমার আর ময়ের সম্পর্কের ইতি ঘটানো। নিশু আর আমি খানবাড়ির গেট পার হতে যাব, ঠিক তখনই পেছন থেকে হঠাৎ একটা চিৎকার ভেসে এলো। নিশু, ইমরান, দাঁড়াও, আমিও যাব তোমাদের সাথে। দুজনে একসাথে পেছন ফিরে তাকালাম। দেখলাম মৌ দাঁড়িয়ে আছে। আমার চোখ যেন মুহূর্তে স্থির হয়ে গেল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ময়ের দিকে। আজকের সাজে মৌকে দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আমার মনে হলো জীবনে দ্বিতীয়বারের মতো আমি আবারও ময়ের প্রেমে পড়ে গেলাম। মনের ভেতর নিঃশব্দে একটা কথা ভেসে উঠল, এই অপরূপ সুন্দরী যেন স্বর্গের কোনো রাজকন্যা। সে কি করে এই পৃথিবীতে নেমে এলো? মৌ সামনে এসে একটু বিরক্ত গলায় বলল, কি হলো, এভাবে কি দেখছো? আমি যেন নিজের অজান্তেই বলে ফেললাম, স্বর্গের রাজকন্যা দেখছি। এত সুন্দর কোনো কন্যা আমি আগে দেখিনি। মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, এত পাম দিতে হবে না। আমার সাথে ফ্ল্যাট করার দরকার নেই। এমনিতেই আমি তোমার। নিজের বউয়ের সাথে কেউ ফ্ল্যাট করে নাকি? এই দৃশ্য দেখে নিশুর মুখটা একটু গম্ভীর হয়ে গেল। মৌ যে আমাদের সাথে যাবে এটা সে মোটেও আশা করেনি। আজকের জন্য যে পরিকল্পনা সে করেছিল সেটা যেন শুরু হওয়ার আগেই বেঁচতে যাচ্ছে। বিরক্ত মুখে নিশু বলল, তোমাদের প্রেমালাপ শেষ হলে চলো এবার। কি আজকে রাস্তার মাঝে সংসার শুরু করে দিবা নাকি? মৌ আর আমি দুজনে একটু লজ্জা পেলাম। মৌ বলল, আচ্ছা চলো। হাঁটতে হাঁটতে আমি মৌকে জিজ্ঞাসা করলাম, তুমি যাবে, আগে বললে না কেন? মৌ চোখ লাল করেই বলল, তুমি কি আমাকে দেখো নাই আমি রেডি হচ্ছি? আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কোথাও যাবে কারোর সাথে। যাব। আমার তো আরো অনেক স্বামী আছে, তাদের সাথে যাব। তারপর একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে যোগ করলো, তুমি তো শালিকে পেয়েছো, নিশ্চয়ই ভাবছো একেবারে কাছে নিয়ে যাবে, তাকেও তার বোনের মতো ফাঁসাবে। এই কথা শুনে আমার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। কি বলছো এসব? ও আমার শালিকা, ছোট বোনের মতো। আমি জানি তোমরা ছেলেরা কেমন, সব লুচু। ময়ূরের কথাগুলো আমার বুকের ভিতরে যেন তীরের মতো বিঁধল। নিজের ভাই ভাবিদের অত্যাচার, অপমান, শ্বশুরবাড়ির অবহেলা, এসবের চেয়ে আজ ময়ূর কথাগুলো আমাকে বেশি কষ্ট দিল। নিশু বিরক্ত হয়ে বলল,
তোমরা গাড়িতে সুর করলে কি? চুপ করো। এমনিতে নিশুর মাথা গরম হয়ে আছে। আজকের প্ল্যান প্রায় নষ্ট হয়ে গেছে। এদিকে মৌ বুঝতে পারলো আমি সত্যিই কষ্ট পেয়েছি। আসলে সে মজা করে এসব বলেছিল, কিন্তু আমি এতটা কষ্ট পাবো এটা সে বুঝতে পারিনি। মৌ মনে মনে বলল, বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। কিছুক্ষণ পর গাড়ি থামায় শহরের একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে। 3 জন মিলে ভেতরে ঢুকে টেবিলে বসলাম। ওয়েটার এসে অর্ডার নিল। নিশু ইচ্ছে করে একের পর এক দামি দামি খাবার অর্ডার করতে লাগলো, যেন বিলটা যতটা সম্ভব বেশি আসে। ময়ূর বুকটা দরবার করতে লাগলো। আমার কাছে তার দেওয়া 5,000 টাকা আছে, কিন্তু এখানে তো বিল অনেক বেশি হবে। খাওয়াও শেষ হলো। কিছুক্ষণ পর ওয়েটার বিল এনে টেবিলে রাখলো। 15,000 টাকা বিল। নিশু যতটা খেয়েছে তার 10 গুণ নষ্ট করেছে। বহু দুশ্চিন্তায় আমার দিকে তাকালো, কিন্তু অবাক হয়ে দেখলো আমি একদম শান্তভাবে বিলটা তুলে নিলাম আর চুপচাপ পরিশোধ করে দিলাম। এই দৃশ্য দেখে মৌ আর নিশু দুজনে অবাক হয়ে গেল। রেস্টুরেন্টের দরজা পেরিয়ে বাইরে আসতেই নিশু একটু হালকা নিঃশ্বাস ফেললো। তারপর মুখে কৃত্রিম হাসি এনে বলল, আপু তুই ভাইয়াকে নিয়ে একটু ঘোরাফেরা কর, আমি ভার্সিটিতে যাই। আমরাও তো যেতে পারি তোর সাথে। নিশু তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না আপু, তোরা তো বিয়ের পরে প্রথমবার একসাথে বাইরে বের হয়েছিস, একটু ঘুরে আয় না। কথাটা বলে নিশু আর দাঁড়ালো না, দ্রুত পেছন ফিরে হাঁটতে শুরু করলো। কিন্তু তার মনে অন্য হিসাব চলছিল। আজ ভার্সিটিতে তার কোনো কাজই নেই। সে আসলে এসেছিল আমাকে ফাঁসানোর একটা পরিকল্পনা নিয়ে, কিন্তু মৌ হঠাৎ সাথে করে আসায় তার পরিকল্পনা বেঁচতে গেছে। এখন তার গন্তব্য একটাই, আহসান হাবিব। এদিকে নিশু চলে যেতেই মৌ একটু কৌতূহল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এত টাকা কোথায় পেলে? আমি পান, সিগারেট এমনকি চাও খাই না। মা মাঝে মাঝে হাত খরচের জন্য কিছু টাকা দিতেন, সেগুলো জমিয়ে রেখেছিলাম। ও অবাক হয়ে তাকালো। বাহ, ছেলেরাও টাকা জমাতে পারে, এটা তো জানতাম না। আমি একটু থেমে আবারও বললাম, আমার কাছে সবসময় টাকা খুব মূল্যহীন মনে হয়েছে। বউ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কেন? আমি দূরের দিকে তাকিয়ে বললাম, টাকা মানুষের মধ্যে অহংকার সৃষ্টি করে, মানুষের বিবেককে মেরে ফেলে, একে অপরের মাঝে শত্রুতা তৈরি করে। টাকার জন্য মানুষ অনেক সময় অমানুষ হয়ে যায়। তাই আমার কাছে টাকার তেমন মূল্য নেই। বউ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার কথাগুলো সত্যি, কিন্তু জীবন চলার জন্য টাকা লাগবে। লাগে। যদি আমারও আমার স্ত্রীর চাহিদা কম হয় সেই অনুযায়ী হলে চলে, বেশি হলে ঝামেলা বেশি। অন্যদিকে নিশু একটা নিজের জায়গায় এসে দাঁড়ালো। সেখানে অপেক্ষা করছিল আহসান হাবিব। আহসান হাবিব নিশুকে দেখে বড়কুসকে বলল, নিশু তুমি এখানে কেন? আজ তো তোমার। নিশু দ্রুত তার কথা কেটে দিয়ে বলল, ভাইয়া সব ঠিকঠাকই ছিল, কিন্তু বাইরে বের হওয়ার সময় হঠাৎ আপুর সাথে চলে আসে। আহসান হাবিবের চোখ সরু হয়ে গেল। মৌ কি কিছু বুঝতে পেরেছে? নিশু মাথা নাড়িয়ে বলল, মনে হয় না আপু কিছু বুঝেছে। আহসান হাবিব একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে ঠিক আছে, মৌ যদি কিছু বুঝে ফেলতো তাহলে সব শেষ হয়ে যেত। নিশুর চোখে তখন হিংস্র একটা ঝিলিক। সে দাঁত চেপে বলল, ভাইয়া আপনি চিন্তা করবেন না, ওই ছোট লোকের বাচ্চা ওই ঘর জামাইকে আমি আমার আপুর জীবন থেকে দূর করবই। এদিকে মৌ আর আমি এসে পৌঁছে গেছি একটা বড় শপিং মলে। উদ্দেশ্য কিছু শপিং করা ও একটু ঘোরাফেরা, কিন্তু আমার মুখটা যেন ভারী হয়ে আছে। আমার চোখ মুখ দেখলেই মনে হবে এই বুঝি কান্না করে ফেলবো। মৌ আমার দিকে তাকিয়ে মনে মনে আফসোস করলো। ইস, কেন এমন মজা করতে গেলাম? আর মনটা কতটা কষ্ট পেয়েছে। ঠিক তখনই একটা প্রচণ্ড শব্দ হলো। একটা প্রচণ্ড শব্দে পুরো শপিং মল কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে চারদিকে চিৎকার, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। বিস্ফোরণের ধাক্কায় মৌ আর আমি ছিটকে গিয়ে পড়লাম দুদিকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন লেগে গেল। পুরো শপিং মলে যেন আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। মৌ আর আমি তখন চতুর্থ তলায়। মানুষ এদিক ওদিক ছুটছে, জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে দৌড়াচ্ছে। চারদিকে ধোঁয়া, আগুন আর আতঙ্কের চিৎকার। আমার পায়ে মারাত্মক ব্যথা পেয়েছি, ঠিকমতো দাঁড়াতেও পারছি না। তবুও দাঁতে দাঁত চেপে চারদিকে তাকাচ্ছি, মৌকে খুঁজছি। আমার চারপাশে আগুনের লেলিহান শিখা, ধোঁয়া একদম বন্ধ হয়ে আসছে। চিৎকার করে ডাকছি মৌকে। অন্যদিকে ময়ূর অবস্থা একই। তার শরীরে বড় কোনো আঘাত লাগেনি, কিন্তু সে পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছে শুধু আমাকে খুঁজে পাওয়ার জন্য। ধীরে ধীরে শপিং মলের বেশিরভাগ মানুষই বের হয়ে গেছে। ভেতরে এখন হাতে গোনা কয়েকজন মানুষ আটকে আছে। তাদের মধ্যে আছি আমি আর মৌ। মৌয়ের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে জোরে চিৎকার করে উঠল, ইমরান, ইমরান তুমি কোথায়? আগুনের দাউ দাউ করে জ্বলছে পুরো শপিং মল। ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গেছে। চারদিকে শুধু মানুষের আত্মচিৎকার আর ভাঙা কাচের শব্দ। আগুনের লেলিহান শিখা যেন সব কিছু গ্রাস করে নিতে চাইছে। এই মৃত্যুর ভিড়ের মাঝেই
দূর থেকে আমাকে দেখতে পেল মৌ। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আমার পায়ের ব্যথা আমাকে প্রায় অচল করে দিয়েছে। তবু আমি মরিয়া হয়ে চারদিকে তাকাচ্ছি শুধু মৌকে একটাবার দেখার আশায়। মৌ হঠাৎ জোরে চিৎকার করে উঠল। ইমরান, আমি এদিকে। আমি ঘুরে তাকাতে আমার বুকটা কেঁপে উঠল। ধোয়ার ভেতর দাঁড়িয়ে আছে মৌ, কিন্তু ঠিক তখনই দেখতে পেলাম মৌয়ের পেছনে একটা সিঁড়ি আছে, যেখান দিয়ে আমরা সহজে নিচে নেমে যেতে পারবো। আমি তাড়াতাড়ি চিৎকার করে উঠলাম, মৌ, তোমার পেছনে সিঁড়ি আছে, তুমি নিচে নেমে যাও তাড়াতাড়ি, আমার দিকে এসো না, এখানে খুব আগুন। মৌ হতবাক হয়ে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, তুমি এসব কি বলছো? তোমাকে রেখে আমি কোথাও যাব না। আমার চোখে তখন অদ্ভুত এক শান্তি। মৌ, এটা তোমার জন্য একটা বড় সুযোগ, আমার কাছ থেকে মুক্তি পাওয়ার সুযোগ। মৌ বিস্ময়ে তাকিয়ে আছে। আর যদি আমি এখানে মরে যাই, কেউ তোমাকে ডিভোর্সি বলবে না, সবাই বলবে তোমার স্বামী দুর্ঘটনায় মারা গেছে। তোমার কোনো বদনাম হবে না, তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে। মৌ যেন বজ্রাহত হলো, সে চিৎকার করে বলে উঠল, তুমি এসব কি আবল তাবল বলছো? না মৌ, এটা আবল তাবল না, সত্যি বলছি। আমি তোমাকে ফাঁসিয়েছি, তোমার গায়ে চরিত্রহীনের দাগ লাগিয়েছি। আর যদি আমি মরে যাই, তাহলে হয়তো তোমার প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। ময়ূর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। প্লিজ ইমরান, এসব আর বলো না, আমি নিতে পারছি না। তুমি এদিকে চলে আসো, না হয় আমি আসছি। না, তুমি আসবে না, আমিও যাব না। আমার কণ্ঠে জমে থাকা বছরের পর বছর কষ্ট যেন বেরিয়ে এলো। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কারো আদর পাইনি, কারো ভালোবাসা পাইনি। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে সব কষ্টে ভুলে যাব, কিন্তু তুমিও তো ভালোবাসার অভিনয় করলে। মহা সহ্য করতে পারলো না। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে বলল, এসব নিয়ে আমরা পরে কথা বলবো, আগে তুমি এদিকে চলে আসো, আগুন বাড়ছে। আমি নিঃশব্দে মাথা নেড়ে বললাম, না মৌ, আর আমার বাঁচার ইচ্ছে নেই। এই কথা শুনে মৌ যেন ভেঙে পড়ল। হঠাৎ সে বুক ফাটে চিৎকার করে উঠল, তুমি বাঁচবে, আমার জন্য বাঁচবে। মৌয়ের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। আমার অহংকার আমাকে এতদিন বলতে দেয়নি, কিন্তু আজ বলতেই হবে, আমিও তোমাকে ভালোবাসি ইমরান, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি স্তব্ধ হয়ে গেলাম। মৌ কাঁদতে কাঁদতে বলতে থাকলো, তুমি আমার রক্তের সাথে মিশে গেছো, তুমি আমার নিঃশ্বাসে মিশে আছো, তুমি আমার নিঃশ্বাস। বলো তো, মানুষ কি কখনো নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে? তার কণ্ঠ ভেঙে গেল। প্লিজ, আমার ভালোবাসাটা আমাকে ফিরিয়ে দাও, আমাকে একা রেখে যেও না, আমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও প্লিজ। কথা শেষ করেই মৌর এক মুহূর্ত দেরি করলো না। সে দৌড়ে আগুনের শিকার টপকে চলে এলো আমার কাছে। পরের মুহূর্তেই সে শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। আমি হতভঙ্গ হয়ে গেলাম। মৌ, তুমি এখানে কেন এলে? তুমি এখান থেকে বাঁচতে পারবে না, এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। মৌ আমার বুকের মাঝেই মুখ লুকিয়ে ধীরে বলল, বাঁচতে হলে আমরা একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। আমি তোমাকে ছাড়া এখান থেকে যাচ্ছি না। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। তুমি ছাড়া এই জীবনের কোনো মানে নেই ইমরান। চারদিকে তখন আগুন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, কিন্তু সেই আগুনের মাঝেও দুজন মানুষ একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ভালোবাসা আর মৃত্যুর মাঝখানে। দুজন বাইর হতে পারবো তো এই মৃত্যুপুরী থেকে? আগুনের তীব্র তাপে চারপাশ যেন ধীরে ধীরে এক ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। ধোঁয়ায় ভারী হয়ে উঠছে বাতাস, নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে পড়ছে। তবে সে আগুনের মাঝে আমি আর মৌ একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছি, যেন একে অপরের বুকে আমাদের শেষ আশ্রয়ে। কিছুক্ষণ নীরব থাকার পর, মৌ, তুমি কেন এখানে এলে? আর এখন কেন এসব বলছো? জানো, তোমার কথা শুনে আমার এখন খুব করে বাঁচতে ইচ্ছে করছে। মৌ মাথা তুলে তাকালো, তার চোখ ভেজা, ঠোঁটও কাঁপছে। সে ধীরে ধীরে বলল, আমারও বাঁচতে ইচ্ছে করছে, তোমাকে নিয়ে বাঁচতে, তোমার বুকে মাথা রেখে বাঁচতে। কথা বলতে বলতে তার কণ্ঠ যেন বারবার আটকে যাচ্ছে, কান্নায় গলা ভারী হয়ে যাচ্ছে। আমি চারদিকে তাকালাম, আগুন আরও ছড়িয়ে পড়েছে। কিন্তু এই মৃত্যুপুরী থেকে আমরা বের হব কিভাবে? আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, তিনি চাইলে আমরা অবশ্যই বাঁচবো। আগুনের তাপে দুজনের শরীর পুড়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও কেউ কাউকে ছাড়ছি না, আর শক্ত করে জড়িয়ে ধরে আছি। ঠিক তখনই হঠাৎ উপর থেকে যেন ঠান্ডা পানির বিশাল ঢেউ এসে পড়লো আমাদের গায়ের উপর। মুহূর্তে আমরা বুঝতে পারলাম বাইরে থেকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। ঠান্ডা পানির ছোঁয়ায় যেন মৃত্যুর মুখ থেকে একটু স্বস্তির বাতাস পেলাম। আমি ক্লান্ত হয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়লাম। মৌ আমার পাশে বসে পড়ল, এখনও শক্ত করে ধরে আছে আমাকে। তারপর দীর্ঘ সময়ে ঘন্টার পর ঘন্টা ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টা, প্রায় 6 ঘন্টা পর আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। অনেক মানুষ আহত হয়েছে, কেউ কেউ প্রাণও হারিয়েছে। বিশাল শপিং মল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলো। সেই আহতদের মাঝেই ছিলাম
আমি আর মৌ। অন্যদিকে খানবাড়িতে রাত কেটে ভোর হয়ে গেছে, কিন্তু মৌয়ের কোনো খবর নেই। পুরো বাড়িতে যেন এক অদ্ভুত দুশ্চিন্তা ছায়া নেমে এসেছে। মৌয়ের ফোনও বন্ধ। আমার ব্যাপারে অবশ্য কারো বিশেষ মাথা ব্যথা নেই, কিন্তু মৌয়ের খবর না পেয়ে সবাই অস্থির। হঠাৎই আসাদুল খান চিন্তিত হয়ে বললেন, ওরা কি কোনোভাবে ওই শপিং মলে যায়নি তো? আজ যেই মলে বিস্ফোরণ হয়েছে। আনিস খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, যেতে পারে, কিন্তু ওই ঘর জামাইয়ের কাছে এত টাকা কোথায়? ঠিক তখনই নিশু তাড়াতাড়ি করে বলে উঠল, আপু, আজকে আমি নিজের চোখে দেখেছি ওই ফকিন্নির ছেলের কাছে অনেক টাকা ছিল, মনে হয় কোথা থেকে চুরি করেছে। আসাদুল খান গম্ভীর হয়ে বললেন, আনিস, তাড়াতাড়ি হাসপাতালে খোঁজ নাও। কথা শেষ হতে আনিস খান দ্রুত বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর খবর এলো, শপিং মলের ঘটনায় আহতদের তালিকায় মৌ আর আমার নামও আছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতালে ধোয়ার কারণে মৌ অজ্ঞান হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে হঠাৎই উঠে বসে চারদিকে তাকাতে লাগলো। তার প্রথম প্রশ্ন, ইমরান কোথায়? তার চোখে তখন আতঙ্ক। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকে একজন ফায়ার সার্ভিসের সদস্য কোমল গলায় বলল, মিস, যখন আমরা আপনাদের উদ্ধার করি তখন দেখেছিলাম আপনারা দুইজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। লোকটা একটু হাসলো। তখনই বুঝেছিলাম আপনারা একে অপরকে খুবই ভালোবাসেন, তাই আপনাদের দুজনকে আমি নিজেই খেয়াল রেখেছি। মৌ নিঃশ্বাস বন্ধ করে তার কথা শুনছিল। লোকটার সামনে একটা কেবিন দেখিয়ে বলল, ওখানে আপনার ভালোবাসার মানুষটা আছে। এই কথা শুনে ময়ের বুকটা ধুক করে উঠল। সে ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে এসে দেখলো আমি বিছানায় শুয়ে আছি। আমার পায়ে ব্যান্ডেজ, মনে হচ্ছে সেলাই করা হয়েছে। মুখটা ক্লান্ত কিন্তু শান্ত। মৌ ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর বিছানার পাশে বসে পড়ল। নরম হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার চোখ আবার ভিজে উঠল। আকাশের দিকে তাকিয়ে সে নিঃশব্দে বলল, আলহামদুলিল্লাহ, তুমি আমার ইমরানকে বাঁচিয়ে রেখেছো। তারপর মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি আর কখনো তোমাকে হারাতে চাই না। আর সেই মুহূর্তে ময়ের চোখের পানি নিঃশব্দে ঝরে পড়তে লাগলো আমার হাতের ওপর। হাসপাতালের কেবিনে নীরবতা নেমে এসেছে। মৌ আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখে এখনও অশ্রুর ছাপ। কিছুক্ষণ পর ধীরে ধীরে আমার চোখ খুললাম। চোখ খুলতে আমি প্রথমে যাকে দেখলাম সে হলো মৌ। মুহূর্তে আমার মুখে একটা শান্তির হাসি ফুটে উঠল, যেন সব কষ্ট সব যন্ত্রণা এক মুহূর্তে হালকা হয়ে গেছে। মৌ, তুমি ঠিক আছো তো? মৌ একটু বিরক্ত হয়ে বলল, তুমি এখনো আমার চিন্তা করছো? আগে নিজের চিন্তা করতে শেখো। আমি মৃদু হাসলাম। আমার চোখে এক অদ্ভুত কোমলতা। আমি তো নিজেই চিন্তা করছি, কারণ তোমার মাঝে তো আমি বাঁচতে শিখি। মৌ কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল আমার দিকে। ঠিক তখনই হঠাৎ কেবিনের দরজা খুলে গেল। খান পরিবারের সবাই একসাথে ভেতরে ঢুকলো। তারা খোঁজ করতে করতে অবশেষে কেবিনে এসে পৌঁছালো। মৌয়ের মা এগিয়ে এসে উদ্বিগ্ন গলায় বললেন, মৌ, তুই ভালো আছিস তো মা? মৌ মাথা নেড়ে বলল, ভালো আছি। আনিস খান একটু রাগ মেশানো গলায় বললেন, তুই এত বড় বিপদে পড়লি আর একটা ফোন দিলে না, আমরা সারা রাত টেনশনে ঘুমাতে পারিনি। এই কথা শুনে মৌয়ের ভেতরে রাগ জমে উঠল। তবুও সে নিজেকে সামলে নিল, কারণ সে দেখছে আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার কথা একবারও কেউ জিজ্ঞাসা করছে না। মৌ শান্ত গলায় বলল, বাবা, আমার মোবাইলটা শপিং মলে হারিয়ে গেছে। ঠিক তখনই ঐশী হঠাৎ তাচ্ছিল্য সুরে বলে উঠল, বড় আব্বু, সবকিছু ওই ছোট লোকের বাচ্চা ঘর জামাইয়ের জন্য হয়েছে। দেখুন, সে আরামে শুয়ে আছে আর মৌ তার সেবা করছে। এই কথা শুনেই আনিস খানের মুখ শক্ত হয়ে গেল। তিনি রাগে ফেটে পড়ে বললেন, ছোট লোকের বাচ্চা, তুই আরামে শুয়ে আছিস আর আমার মেয়ে কষ্ট করছে। কথা শেষ হতেই তিনি হঠাৎ এগিয়ে এসে আমার সেলাই করা পায়ে জোরে একটা লাথি মেরে দিল। পরের মুহূর্তেই আমি আহ করে উঠলাম। আমার মুখ দিয়ে তীব্র চিৎকার বেরিয়ে এলো। ব্যথায় আমার শরীর কেঁপে উঠল। আমি যন্ত্রণায় কাতরাতে লাগলাম। এই দৃশ্য দেখে মোয়া নিজেকে ধরে রাখতে পারল না। মুহূর্তেই তার চোখ লাল হয়ে উঠল। সে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, স্টপ মিস্টার আনিস খান। পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। মৌ গর্জে উঠল, ভুলে যাবেন না, ও আমার স্বামী। তার চোখে তখন আগুন জ্বলছে। কোন সাহসে আপনি আমার স্বামীকে লাথি দিলেন? আনিস খান হতবাক হয়ে গেলেন। তিনি রাগেই বললেন, তুই আমার সাথে চোখ লাল করে এইভাবে কথা বলছিস, ভুলে যাস না আমি তোর বাবা। মৌ একদম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনিও ভুলে যাবেন না, ইমরান আমার স্বামী। তার কণ্ঠ দৃঢ়। সে একটু থামলো। কেউ আমার স্বামীকে অপমান করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আমি সেটা কখনো মেনে নেব না। তারপর ধীরে কিন্তু ভয়ঙ্কর দৃঢ়তায় বলল, বাবা বলে এবার ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এই ভুল করবেন না, না হলে আমি ভুলে যাব আপনি আমার বাবা। আপনি চুপ হয়ে যান। মেয়ের এমন ভয়ঙ্কর রূপ আমি জীবনে দেখিনি।
কিছুক্ষণ নীরব থাকার পর আনিস খান কিছু না বলেই ঘুরে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এক এক করে পুরো পরিবার বের হয়ে গেল। কেবিন আবার নিস্তব্ধ হয়ে গেল। তবুও আমার ব্যথার নিঃশ্বাস শোনা যাচ্ছে। যন্ত্রণায় আমার মুখ ফ্যাকাশ হয়ে গেছে। আমি কিছু বলতে চাইছি, কিন্তু এই ব্যথায় আমার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। আর মৌ নীরবে দাঁড়িয়ে আছে আমার পাশে, চোখ ভরা অশ্রু নিয়ে। আনিস খান কেবিনের বাইরে এসে বিরক্ত গলায় স্ত্রীকে বললেন, দেখলে মৌয়ের মা, তোমার মেয়ে কত বড় বেয়াদব হয়ে গেছে। মৌয়ের মা শান্তভাবে তার দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, ভুলটা আমারই হয়েছে। তার স্বামী পায়ে আঘাত পেয়েছে, পায়ে ব্যান্ডেজ করা, আর তুমি তার সামনেই সেই জায়গায় লাথি মারলে, তখন ও চুপ থাকবে নাকি? আনিস খান আর কিছু বললেন না, মুখ শক্ত করে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর ডক্টর এসে আমাকে পরীক্ষা করে বলল, ওনাকে আজ রিলিজ দেওয়া যাবে, তবে 3 দিন পর আবার আসতে হবে। তখন কিছু ঔষধ পরিবর্তন করতে হবে। ডক্টর নিয়মটা আমাকে বলুন, আমি ওষুধ দেখিয়ে নিজেই পরিবর্তন করে নেব। ডক্টর একটু হাসলেন। আপনি যদি পারেন তাহলে ডাক্তার আমি না, আপনিই হতেন। ডক্টর একটু হাসলেন। ঠিক আছে, বলতে হবে না, আমি নিজেই বুঝে নেব। এখন আপনি যেতে পারেন। আমি মনে মনে বললাম, আমি তো সত্যিই ডাক্তার। ডক্টরের নাম ছিল ডাক্তার রাকিবুল হাসান, কিন্তু আমার চোখে পড়ল ডাক্তারের দৃষ্টি বারবার ময়ের দিকে যাচ্ছে। এই বিষয়টা আমার একদমই ভালো লাগলো না। মৌ বিষয়টা লক্ষ্য করলো, তাই সে মুসকে মুসকে হাসছিল। ডক্টর চলে যাওয়ার পর মৌ দুষ্ট গলায় বলল, জ্বালাচি হচ্ছেন তাই না? অন্য কোনো পুরুষ আমার দিকে তাকালে খুব চলে। এইভাবে যদি কোনো মেয়ে আমাকে এভাবে তাকিয়ে দেখে, তুমি মেনে নেবে? মৌ সাথে সাথে বলল, একেবারে তার চুল ছিঁড়ে ফেলবো। ময়ের মুখের এক্সপ্রেশন দেখে আমি হেসে ফেললাম। কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু বাড়ির পরিবেশ ঠান্ডা, কেউ আমাদের সাথে তেমন কথা বলছে না। প্রায় 1 ঘন্টা পর নিশু খাবার নিয়ে রুমে ঢুকলো। সে ধীরে বলল, আপু, ভাইয়া, আপুর পক্ষ থেকে আমি সরি বলছি। তখন এমনটা করা ঠিক হয়নি। ইটস ওকে। মই একটু অবাক হয়ে বলল, তুই কেন সরি বলছিস? আর খাবার নিয়ে এসেছিস কেন? এই 2 দিন তোরা কি খেয়েছিস জানি না, এখন এত কথা না বলে চুপচাপ খেয়ে নে। কথা শেষ করে সে চুপচাপ চলে গেল। নিশু চলে যাওয়ার পর আমি মুচকি এসে বললাম, থ্যাংক ইউ মাই লাভলি ওয়াইফ। মৌ বুড়ো কুচকে জিজ্ঞাসা করলো, হঠাৎ থ্যাঙ্কস কেন? হাসপাতালে তুমি আমার জন্য লড়াই করেছো, তাও নিজের বাবার পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে। স্বামী স্ত্রী মানে কি জানো? একে অপরকে সাপোর্ট করা, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নাও। কেউ তোমাকে অপমান করলে সেটা আমাকে অপমান করা, আর তোমার সম্মানই আমার সম্মান। এই কথা শুনে আমার চোখ ভিজে উঠলো, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। মৌ তা দেখে আলতো করে আমার চোখের পানি মুছে দিল। ছেলেরাও যে কাঁদতে পারে তোমাকে না দেখলে জানতামই না। হাসপাতালে ধোয়ার ক্লান্তিতে দুজনের শরীরই খুব খারাপ লাগছিল, তাই মৌ আগে নিজে গোসল করে নিল। তারপর আমাকে গোসল করানোর জন্য আমার জামা খুলতে শুরু করলো। এই তুমি কি করছো? আমি কারো সামনে কাপড় খুলি না, আমার লজ্জা করে। কি বলো? এখনো তো কেউ তোমার ইজ্জত লুট করেনি, তাহলে আজকে আমি করব? এসব কি বলছো? তোমার লক্ষণ ভালো না। আমি কোনোদিনও কারো সামনে কাপড় খুলিনি। মৌ হাসতে হাসতে বলল, এখন থেকে আমার সামনে কাপড় খুলতে অভ্যাস করো। তারপর সে খুব যত্নে আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করে দিল, নিজেও গোসল করে নিল। অন্যদিকে নিশু ফোন করলো আহসান হাবিবকে, সব ঘটনা খুলে বলল। সব শুনে আহসান হাবিব রাগে বলল, শিট, যদি আমি আগে লোক লাগিয়ে রাখতাম তাহলে ওই ছেলেটার বাচ্চাকে শপিং মলে শেষ করে দিতে পারতাম। নিশুর গলা রাগে কাঁপছিল। ভাই, আজকে আমার বাবার যে অপমান হয়েছে, আমার শরীরের রক্ত এখনো টকবক করছে। খুব দ্রুত প্ল্যান সফল করতে হবে। আহসান হাবিব দাঁতে দাঁত চেপে বলল, নিশ্চয় দ্রুতই করতে হবে, আমিও আর সহ্য করতে পারছি না। এইদিকে মৌ আমার শরীর মুছে দিচ্ছিল, খুব যত্ন করে সেবা করছিল। বউয়ের এমন সেবা পাওয়ার জন্য প্রতিদিন আঘাত পেতেও রাজি আছি। মৌ অবাক হয়ে বলল, কি বললে? তোমার এসব সেবা পাওয়ার জন্য মাঝে মাঝে আঘাত পেতে পারি। এই কথা শুনে ময়ের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, তোমার শরীরে আঘাত লাগলে ব্যথা আমার অন্তরে হয়, এটা তুমি বোঝো না? আমি বুঝতে পারলাম মৌ সত্যি আমাকে খুব ভালোবাসে। আমি আলতো করে মৌকে জড়িয়ে ধরলাম। জানি তো, তাই তোমাকে এত ভালোবাসি। মৌ একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো, তারপর আস্তে করে বলল, বিয়ের পর এই প্রথম আমি তোমাকে আমার ভালোবাসার কথা বললাম, তাই না? দেখতে দেখতে 5 দিন চলে যায়, কিন্তু নিশু ছাড়া ময়ের পরিবারে কেউ একবারের জন্য দেখতে আসেনি আমাদের। এতে ময়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে মনে মনে বলে, আমার মা বাবা, আমার পরিবার কেউই তো এলো না, যেমনই হোক সে তো আমার স্বামী। ঠিক তখনই নিশু এসে জিজ্ঞাসা করে, কিরে আপু, কি চিন্তা করছিস? মা একটু কষ্টে সুরে বলে, দেখেছিস, মা বাবা বা পরিবারের কেউ একবারও আমার স্বামীর ভালো মন্দ দেখতে এলো না।
নিশু হাসতে হাসতে বলে। আমি তো দেখতে এসেছি। মৌ হালকা হাসে। তুই আসলি শুধু। এদিকে আমি এখন অনেকটাই সুস্থ, আর 5 দিন থেকে আমি ঢাকা মেডিকেলে জয়েন করব। রাতে নিশু খাবার নিয়ে এসে আমার সাথে খুনসুটি শুরু করে। নিশু মজা করে বলে, আচ্ছা দুলা ভাই, আপনি আমার এই পাগল বোনকে কিভাবে লাইনে এনেছেন আর কিভাবে প্রপোজ করেছেন? আরে পাগল নাকি, আমি তোমার আপুকে প্রপোজ করব? সে নিজে আমার গলায় ছুরি ধরে বলেছে যদি তার সাথে রিলেশন না করি তাহলে আমাকে উপরে পাঠিয়ে দেবে। এটা শুনে মেয়েও দৌড়ে এসে আমাকে এলোপাথারি মারতে মারতে বলে, কি বললে? আমি তোমাকে গলায় ছুরি ধরে প্রপোজ করেছি? আমি তো তোমাকে জড়িয়ে ধরে প্রপোজ করেছি। এটা শুনে নিশু আর আমি অট্টাশিতে ফেটে পড়ি। হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ। নিশু হাসতে হাসতে বলে, আপু তুই আসলেই পাগল। মো আরও রেগে গিয়ে বলল, তোরা শালি দুলাভাই মিলে আমার সাথে ফাজলামি করছিস। তারপর নিশু চলে যায়। খাবার শেষ করে মৌ রাগ করে মুখ ফুলে অন্যদিকে ঘুরে শুয়ে থাকে। আমি অনেকক্ষণ দ্বিধায় থাকি। এখন আমি মৌকে স্পর্শ করতে একটু ভয় পাই, তবুও সাহস করে মৌকে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে বললাম, আই এম সো সরি মাই লাভলি ওয়াইফ, আমি একটু মজা করেছি, প্লিজ রাগ করো না। মুহূর্তের মধ্যেই মৌ আমাকে জড়িয়ে ধরে, আমার বুকে মুখ গুজে দিয়ে বলে, সরি বলতে হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। মৌয়ের এভাবে জড়িয়ে ধরা দেখে আমি যেন বরফের মতো জমে যাই। মুখ দিয়ে কথাই বেরোতে চায় না। অনেক কষ্টেই বললাম, এই জীবন থাকতে আমি তোমার হাত ছাড়বো না। আমার ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। একটা মেয়ে আমাকে এভাবে জড়িয়ে ধরেছে, তাও এত সুন্দরী, আর সে আবার আমার নিজের স্ত্রী। তবুও নিজের অধিকার ফলাতে আমার ভীষণ ভয় করছে। অন্যদিকে মৌ মনে মনে ভাবে, আমার ইচ্ছে হচ্ছে তোমাকে তোমার অধিকার দিতে, কিন্তু আমি মেয়ে, নিজে থেকে বলতে লজ্জা লাগে। তুমি এত বোকা কেন? নিজের অধিকারটুকু আদায় করতে পারো না? এই ভাবনার মাঝে দুজনে ঘুমের দেশে পাড়ি দেই। মাঝরাতে আমি চুপচাপ বইয়ের কপালে একটা গভীর চুমু খাই। মৌ বিষয়টা বুঝতে পারে, কিন্তু সে ঘুমের ভান করে থাকে। এটা ময়ের খুব ভালো লাগে। সকালে আমি হাঁটতে হাঁটতে বাগানের দিকে যাই, যেখানে ঐশী, খুশি আর তাদের ফুফাতো ভাই ইমন বসেছিল। তাদের দেখে আমি ফিরে যেতে চাইলে পেছন থেকে খুশি ডাক দেয়, এই ছোট লোক ঘর জামাই, এদিকে আয়। আমি শোনা না শোনার ভান করে হেঁটে বাড়ির ভেতরে চলে যেতে থাকি নিজের রুমের দিকে। কিন্তু খুশির কাছে ব্যাপারটা অপমান মনে হয়। সে দৌড়ে এসে আমাকে ধরে ফেলে। খুশির আগে বলে, কি রে ছোট লোকের বাচ্চা, তোকে ডাকলাম শুনিস নাই? শুনেছি, কিন্তু প্রয়োজন মনে করিনি। এদিকে বারান্দা থেকে সবকিছু মৌ দেখছিল। আমার এমন কথা শুনে খুশি, ঐশী আর ইমন সবাই অবাক হয়ে যায়। খুশি রেগে আমাকে থাপ্পড় মারতে যায়, কিন্তু আমি তার হাত ধরে ফেলি। যদি মেয়ে না হয়ে ছেলে হতে তাহলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। অসভ্য মেয়ে। এই কথা শুনে ঐশী রেগে আগুন হয়ে যায়। ছোট লোকের বাচ্চা, অমানুষ ঘর জামাই, তোর সাহস কিভাবে হয় আমার বোনের হাত ধরে এসব বলার? এই বলে ঐশী আমাকে থাপ্পড় দিতে গেলে ঠিক তখনই মৌ এসে ঐশীর হাত ধরে ফেলে। তারপর মুহূর্তের মধ্যেই ঐশী আর খুশিকে দুটো করে থাপ্পড় মেরে বলে, ছোট লোক হলে তোরা গায়ে পড়ে ঝামেলা করতে আসিস। আগেও বলেছি, আমার স্বামীকে কেউ অপমান করলে তাকে ছাড় দেব না। এই বলে মৌ আমাকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর ঐশীও খুশি দাঁড়িয়ে থাকে অপমানে মাথা নিচু করে। আজকের অপমান তারা কোনোভাবেই বলতে পারবে না। রুমে ঢুকে মৌ হেসে বলল, আমার স্বামী প্রতিবাদ করেছে, আবার তাদের হুমকিও দিয়েছে। আমার কাপুরুষ স্বামী আজ বীরপুরুষ হয়ে গেছে। তুমি কি আমাকে অপমান করছো নাকি প্রশংসা করছো বুঝতেই পারছি না। মৌ দুষ্টুমি করে বলে, দুইটাই একসাথে করছি। তুমি তো গতকাল পর্যন্ত কাপুরুষই ছিলে। কিভাবে বুঝলাম আমি কাপুরুষ? মৌ হেসেই বলে, বুঝতে পারি। এদিকে নিশুকে ফোন দেয় আহসান হাবিব। নিশু, কাল সকালে তোমার বাসায় আসবো, তোমার আপুকে একটু দেখবো, আর তোমাকে একটা নতুন প্ল্যানও দেব। ঠিক আছে ভাইয়া, আসেন। কিন্তু আপু যদি জিজ্ঞেস করে বলবেন বাবার সাথে বিজনেস বিষয়ে কথা বলতে এসেছেন। আহসান হাবিব বলে, ওকে। সারাদিন আমি ভাবতে থাকি, আমি এমন কি করেছি যে মৌ আমাকে কাপুরুষ বলছে? পাঠকরা কি বলতে পারবেন মৌ কেন আমাকে কাপুরুষ বলছে? আমি কি করেছি? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। রাতে আমি খাটে শুয়ে আছি আর মৌ সাজগোজে ব্যস্ত। আমি মাঝে মাঝে ময়ের দিকে তাকাচ্ছি আর মনে মনে বলছি, এই মেয়ে এত সুন্দর কেন? চাঁদও তাকে দেখে লজ্জা পাবে, পরীরাও হিংসা করবে তার রূপ দেখে। মৌ শাড়ি এমনভাবে পরে আছে যে তার পেটের অংশটা খোলা। আমার চোখ বারবার সেদিকে চলে যাচ্ছে, যেন চোখ সরাতেই পারছি না। কপালে ঘাম জমছে, নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। এটা দেখে মৌ শাড়িটা একটু ঠিক করে আবারও পেটটা একটু বেশি করে দেখা যায় এমন করে রাখে আর মুসকে মুসকে হাসে আর মনে মনে বলে, মিস্টার হাজব্যান্ড, আর কত নিজেকে কন্ট্রোল করবে দেখি।
কি দেখছো এইভাবে? আমি একটু নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু দেখছি না, ভাবছি এই রাতে কার জন্য তো সাজগোজ করছো। মৌ রেগে গিয়ে বলে, হ্যাঁ, সাচ্ছি। আমার তো আরো কয়েকটা স্বামী আছে, তাদের জন্য। আরে রেগে যাচ্ছ কেন? রাগের কথা বলছো তাই? তুমি এইভাবে তোমার পেট দেখাচ্ছ কেন? এখানে তো বাহিরের কেউ নেই, তুমি আছো। আমার সমস্যা হচ্ছে, তাই ঢেকে রাখো। মৌ অবাক হয়ে বলে, কি সমস্যা হচ্ছে? আমি একটা ছেলে মানুষ, তার উপর তুমি এত সুন্দর, আর তুমি আমার স্ত্রী, তাই নিজেকে কন্ট্রোল করা খুব কষ্ট হচ্ছে। মৌ ধীরে ধীরে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তোমাকে কি আমি বলেছি নিজেকে কন্ট্রোল করতে? আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে, তুমি তোমার অধিকার আদায় করে নাও। এই কথা শুনে আমি নিঃশব্দ হয়ে যাই। আমার হৃদস্পন্দন যেন আরো দ্রুত হয়ে ওঠে, আর মৌ মৃদু হেসে আমার দিকে তাকিয়ে থাকে। মৌয়ের থেকে অনুমতি পেয়ে আমি যেন পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। দুজনে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি আলতো করে ময়ের কপালে চুমু খাই। মৌ লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এরপর আমি ধীরে ধীরে ময়ের দু চোখে চুমু খাই। মৌ এখনো চোখ বন্ধ করে আছে, তার মুখে লাজুক হাসি। তারপর দুজনের ঠোঁট এক হয়ে যায়। দুজনে একে অপরকে অনুভব করতে থাকি। আমি আলতো করে মৌকে বুকে টেনে নিই। মৌ তার দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে। ঘরের নিস্তব্ধতার মাঝে শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ময়ের মাথা আমার বুকে, আর আমি তার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। ময়ের গায়ের মিষ্টি গন্ধে যেন আমার মাথা ঘুরে যাচ্ছে। মৌ লজ্জায় বারবার মুখ লুকাতে চায়, আর আমি তাকে আরও কাছে টেনে নেই। দুজনের চোখে তখন শুধু ভালোবাসা আর বিশ্বাসের আলো। মনে হচ্ছে যেন আমরা দুজন ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। ধীরে ধীরে আমাদের হৃদয়ের দূরত্ব মুছে যায়। দুজনে একে অপরের আরও কাছে চলে আসি। এভাবে আমরা ডুবে যাই ভালোবাসার গভীর সমুদ্রে। এক পবিত্র স্পর্শে আমি ভরে দিই ময়ের হৃদয়ে। সকালে মৌ আমাকে জড়িয়ে ধরে বলে, আজকে আমি পূর্ণতা পেলাম, জানো? কিভাবে? একটা নারী সতীত্ব তার সবচেয়ে বড় সম্পদ। এটা তার স্বামীর আমানত, আর আমি তোমার আমানত ঠিক রেখে তোমাকেই দিলাম, তাই আজ আমি পূর্ণতা পেলাম। মৌকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ। তুমি জানো না এতদিন নিজেকে কন্ট্রোল করতে আমার কত কষ্ট হয়েছে। সেজন্যই তো তোমাকে কাপুরুষ বলেছি। যে মানুষ নিজের অধিকার আদায় করতে ভয় পায় সে তো কাপুরুষই। তুমি এই জন্য আমাকে কাপুরুষ বললে? আমি তো বুঝতেই পারিনি। মৌ হেসে ওঠে। এরপর দুজন অষ্টমীকে ফ্রেশ হয়ে নেই। এদিকে আহসান হাবিব এসে গেছে। সে নিশুকে তার প্ল্যান বুঝিয়ে দেয়। নিশু একটু চিন্তিত হয়ে বলে, ভাইয়া, এটা করলে আমার সমস্যা হবে। আর ওই ছোট লোকের মোবাইল পাবো কিভাবে? আহসান হাবিব বলে, আগে মোবাইলটা নিতে হবে, তারপর প্ল্যানটা সহজ হয়ে যাবে। আর তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। ওকে ভাইয়া। এদিকে ভেজা চুল নিয়ে মৌ নিচে আসে। সে দেখে আহসান হাবিব বসে আছে। মৌ জিজ্ঞাসা করে, কেমন আছেন হাবিব সাহেব? ভালো। তুমি কেমন আছো? ঠিক তখনই নিশু হঠাৎ বোকার মতো বলে ফেলে, আপু, তুই এত সকালে শীতে গোসল করলি কেন? নিশুর প্রশ্নে আহসান হাবিব কৌতূহল হয়ে মৌয়ের দিকে তাকিয়ে থাকে। মৌ হালকা হেসে বলে, তোর তো এখনো বিয়ে হয়নি, তাই বুঝবি না। বিয়ে হলে শীত বর্ষা যাই হোক গোসল করতেই হয়। এ কথা বলেই মৌ সেখান থেকে চলে যায়। আর আহসান হাবিব এই কথা শুনে মনে হয় যেন কেউ তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। মৌ চলে যাওয়ার পর আহসান হাবিব দাঁতে দাঁত চেপে বলে, নিশ্চয় যত দ্রুত পারো এই ছেলেটাকে, বাচ্চাকে ময়ের জীবন থেকে সরিয়ে দাও। আমি আর সহ্য করতে পারছি না। তো বলো তো বন্ধুরা, এরপর কি হতে পারে? যুদ্ধ তো কেবল শুরু। এরপর যুদ্ধতে কে জিতবে সেটা অবশ্যই জানতে হলে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ আগামীকালই পরের পর্ব দেওয়া হবে। তো গল্পটা কেমন হচ্ছে জানি অবশ্যই ফাটাফাটি হচ্ছে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে যাবে। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে পরের পর্বটা তোমরা সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।